না ভাই, এরকম নতুন কোনো কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, আমাদের ফেসবুক লাইভে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা মনে হয় আস্তে ধীরে শুরু করতে পারি। একটু আস্তে ধীরে শুরু করাই ভালো, যেহেতু আমরা একটু ডিফারেন্ট টাইমে নিচ্ছি আজকে ক্লাসটা, তো বাকিদের জন্য একটু টাইম রাখি জয়েন করার জন্য। আর সবাই এই সুযোগে একটু দেখো, আগে লেকচারটা দেখতে থাকো। আমরা লাস্ট লেকচারে তো হচ্ছে অ্যালকেন প্রিপারেশন নিয়ে কথা বলতেছিলাম। তো অ্যালকেন প্রিপারেশন পর্যন্ত আসার মানে হচ্ছে আমাদের ওই যে প্রাথমিক শিক্ষা, যেটা বিভিন্ন রকমের ডেফিনেশন জানা, বিভিন্ন রকমের টার্ম জানা, কোনটার কি মিনিং সেগুলো জানা, এই পার্টটা মোটামুটি ভাবে আমাদের হয়ে গেছে। আমরা এখন মূল ধারার যে পড়ালেখা সেটার মধ্যে হচ্ছে চলে আসছি। তো মূলধারার এই পড়ালেখার মধ্যে অ্যালকেন নিয়ে যে আলোচনা হচ্ছে, অ্যালকেনের প্রথম ধাপটাই হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে ডিসকাস করতে হয়, বিক্রিয়াগুলো জানতে হয়, এই বিক্রিয়াগুলোর সুবিধা অসুবিধার বিষয়টা জানতে হয়, কখন আমরা কোনটা অ্যাপ্লাই করতে পারবো কোনটা পারবো না, এই জিনিসগুলির ব্যাপারে ক্লিয়ার আইডিয়া রাখতে হয়। তো আমরা কিছু প্রস্তুতি অলরেডি দেখে ফেলছি, আর শুনবো যদি তোমাদের কোনো অবজারভেশন থাকে, কোনো কোশ্চেন থাকে। অলরেডি একটা জিনিস বোধহয় তোমরা দেখছো, যে প্রত্যেকটা বিক্রিয়া লেখার পর আবার আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হয়, যে এইখান থেকে সব রকম অ্যালকেন পাবো কিনা, কোনটা পাবো কোনটা পাবো না, মানে ওই সেগ্রিগেশন গুলা হচ্ছে ইম্পর্টেন্ট, এক্সামে লাগবে। আচ্ছা, বিনীতা হচ্ছে বলছো 3 অক্টোবর রেজাল্ট দিবে ইয়ার ফাইনালে, তাহলে তো খুবই ভালো, তোমরা অফিসিয়ালি হচ্ছে ফার্স্ট ইয়ার পাস টাইপের হয়ে যাবা। এক্সাম ভালো হয়েছিল? এক্সাম ভালো হলে তো চিন্তার কিছু নাই। এক্সাম ভালো না হলেও চিন্তার কিছু নাই, কখনোই চিন্তার কিছু নাই। এক্সাম দিয়ে দেওয়ার পর আর চিন্তার কিছু নাই, চিন্তা যা করার করতে হবে এক্সাম দেওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা গতদিন তোমাদেরকে 2-3টা প্রসেস বোধহয় দেখাইছিলাম। দেখা যাচ্ছে উডস বিক্রিয়া নিয়ে লাস্ট কথা হচ্ছিল, যেটার সুবিধা বা স্পেশালিটি ছিল যে কার্বন নাম্বার ডাবল হয়ে যায়। এই নাম কথাটা তো দেখতেছি কোথাও লেখা নাই, এটা একটু উল্লেখ করে রাখো যে কার্বন নাম্বার হচ্ছে ডাবল হয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছিলাম যে শুধু জোড় বা ইভেন নাম্বারড যে অ্যালকেন গুলি সেগুলো আসতেছিল, বিজোড় গুলো পাচ্ছিলাম না। এর ঠিক আগের মেথডটার নাম কি ছিল? কোপ সিনথেসিস বা কোপ সংশ্লেষ প্রসেস। সেখানেও একই প্রবলেম ছিল, যে বারবার ঘুরে ফিরে জোড় কার্বনের অ্যালকেন গুলি আমাদের কাছে আসতেছিল। তো আমরা বলতেছিলাম, দেখো এখানে সমাধানও লেখা আছে, যে আমরা উডস বিক্রিয়ার নলেজটা ব্যবহার করে বিজোড় অ্যালকেন পাওয়ার একটা ব্যবস্থা করতে পারি। অনেক বইতে এটাকে উডস বিক্রিয়া হিসেবেই লেখা থাকে, বাট প্র্যাকটিক্যালি এটা আসলে উডস বিক্রিয়ার না, এটা উডস বিক্রিয়ার বলতে পারো যে এক্সপান্ডেড পার্ট, উডস বিক্রিয়ার সম্প্রসারিত অংশ। তো সেইটা হচ্ছে কেমন? সেটা হচ্ছে যে আগে উডস বিক্রিয়াটা দেখো কিরকম ছিল, অ্যালকাইল হ্যালাইড ছিল, তার মধ্যে সোডিয়াম যোগ করার কথা ছিল, এবং বিক্রিয়া করলে এখান থেকে সোডিয়াম হ্যালাইড হইতো এবং অ্যালকেন পাওয়া যেত, তাই না? এটাই ছিল হচ্ছে রিয়াকশনটা। এবং এই রিয়াকশনটার ব্যালেন্সিংটা হচ্ছে কেমন ছিল, যে আচ্ছা, হ্যাঁ, এই রিয়েকশনটাকে যখন আমরা সমতা করতে যেতাম, এইখানে 2 দিতাম, এইখানে 2 দিতাম, এইখানে 2 দিতাম, দেখো এই রিয়েকশনটাই লেখা ছিল গত দিনের ক্লাস থেকেও দেখতে পারো, এই যে এটা। এখন এই রিয়েকশনটা জানার পর যখন আমরা দেখলাম এখান থেকে অ্যালকেন আসে, তখন অনেকের মাথায় এরকম একটা বুদ্ধি আসলো, যে আমরা এখানে দেখে মনে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে 2 বার নিচ্ছি বা 2 মোল করে নিচ্ছি। তো 2 মোল অ্যালকাইল হ্যালাইড সেম অ্যালকাইল হ্যালাইডই আছে, যেমন আর মানে একটা যদি মিথাইল হ্যালাইড হয়, দ্বিতীয়টাও মিথাইল হ্যালাইড, এরকম একটা ভাবে এখানে রিয়াকশনটা করা হচ্ছে। তো প্রথম একটা বুদ্ধি এরকম আসলো যে আমরা অ্যালকাইল হ্যালাইডই নিব, কিন্তু হাউ অ্যাবাউট আমরা দুইটা ভিন্ন ভিন্ন রকমের অ্যালকাইল হ্যালাইড নিলাম, মানে একটা অ্যালকাইল হ্যালাইড যদি আর এক্স হয়, একটা যদি আর প্রাইম এক্স হয়, এরকম দুইটা ভিন্ন রকমের অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি আমরা এই সোডিয়াম যোগ করি এবং শুষ্ক ইথার দেই, তাহলে কি হইতে পারে? তো বুঝতে পারতেছো, এই রিয়াকশনটা চিন্তা করা বা এই রিয়াকশনটা করা আসলে একেবারে ইনোভেটিভ নতুন কিছু না। এটা উডস বিক্রিয়া থেকেই মানুষের মাথায় এই প্ল্যানটা আসছে, যে সেম জিনিস করব, শুধু এখানে এক রকমের অ্যালকাইল হ্যালাইড নিব না, এখানে 2 রকমের অ্যালকাইল হ্যালাইড নিব, তার সাথে আমরা সোডিয়াম দিব, তার সাথে আমরা ইথার দিব,
অন্য যা কিছু দেওয়া দরকার ছিল সবকিছু আমরা দিব। এখন এই বিক্রিয়াটার অ্যান্সার যখন আসলো তখন হচ্ছে আমরা বেশ মানে বিনোদিত হলাম আর কি, এটা অ্যান্সার পেয়ে। অ্যান্সারটা কিরকম একটু শুনে রাখো, তাহলে তোমরা পেরে যাবে এমনিতে। সেটা হচ্ছে এই রিয়াকশনটা যখন লিখবো তখন প্রথমে আমরা একবার চিন্তা করব যে আমরা যে কোনো একটা যৌগের অস্তিত্বকে মানে সিম্পলি ইগনোর করব। ধর আমরা ধরে নিব যে এখানে যে আর প্রাইম এক্স যে যৌগটা, এটা ধরো নাই। এটা যদি না থাকতো তাহলে রাফলি আমার একটু বলো তো, বা সবাই একটু চিন্তা করো তো, এখানে কোন কোন যৌগ পাওয়া যেত তখন, বা কি কি পাওয়া যেত? ধরো শুধু আর এক্স আর সোডিয়াম যদি থাকতো, এটা পাওয়া যেত তাই না? মানে নর্মাল একটা অ্যালকেন পাওয়া যেত আর সোডিয়াম হ্যালাইড পাওয়া যেত। এখানেও প্রথম এক দফা যৌগ এরকমই পাওয়া যাবে, কিছু যৌগ থাকবে এরকম আর আর সূচক অ্যালকেন এবং হচ্ছে সোডিয়াম হ্যালাইড। দেন চিন্তা করো তো যে যদি এই রিয়াকশনে এই বস্তুটা না থাকতো, এই আর এক্সটা না থাকতো, শুধু আর প্রাইম এক্স থাকতো আর সোডিয়াম থাকতো, তাহলে বলো তো এখানে কি কি যৌগ পাওয়া যেত? আর আর তাই। আর আর প্রাইম কেন পাওয়া যাবে? এইটা আর এইটা যদি থাকতো তাহলে আর প্রাইম নামে একটা যৌগ পাওয়া যেত এবং হচ্ছে সোডিয়াম হ্যালাইড পাওয়া যেত। সবাই কি বুঝতে পারতেছো? মানে অ্যালকেনের আমরা নর্মাল যে উডস বিক্রিয়া সেটাই চিন্তা করতেছি। একবার চিন্তা করতেছি যে শুধু আর এক্স যদি থাকতো তাহলে উপরের লাইনটা পাওয়া যেত, আর যদি এখানে শুধু আর প্রাইম এক্স থাকতো তাহলে নর্মাল আগের নিয়মে তুমি আর প্রাইম এবং সোডিয়াম হ্যালাইড যৌগ দুইটা পেতা। এখন ঘটনা হচ্ছে যে এটা তো আসলে আমরা এমন ভাবে চিন্তা করলাম যে যৌগ এখানে আছে দুইটাই, বাট আমরা একবার ধরে নিচ্ছি যে এইটা আছে ওইটা নাই, একবার ধরতেছি এইটা আছে ওইটা নাই। বাট যখন রিয়েল লাইফে দুইটাই একসাথে থাকে তখন আসলে এখানে একটা ডিফারেন্ট কম্বিনেশনও পাওয়া যায়, যে আর আর মিলে একটা যৌগ হচ্ছে, আর প্রাইম মিলে হচ্ছে একটা যৌগ হচ্ছে আর প্রাইম, আর একটা আর আর একটা আর প্রাইম মিলে এই যৌগটাও তখন পাওয়া যায়। তো দেখো, আর আর এটা অবশ্যই হচ্ছে জোড় সংখ্যা বিশিষ্ট হবে, এটা তোমরা সবাই বুঝতেছো নিশ্চয়ই, যে আর এর ভ্যালু যাই হোক আর আর এটা হবে হচ্ছে জোড় সংখ্যার ইভেন নাম্বার। আর প্রাইম যেটা সেটাও কেমন হবে, সেটাও হবে জোড় সংখ্যার। কিন্তু এখানে আর আর প্রাইম যে যৌগটা, এটা কিন্তু চাইলে এটাকে বিজোড় বানানো সম্ভব। ঠিক আছে, চাইলে এটাকে বিজোড় বানানো সম্ভব। যেমন একটু চিন্তা করে দেখো যে ধরো এইখানে যদি আমি মিথাইল হ্যালাইড নেই আর এইখানে যদি আমি ইথাইল হ্যালাইড নেই, তাহলে বুঝতেছো কি কি যৌগ পাওয়া যাবে? সবাই বলো তো একটা একটা করে। আমরা যদি মিথাইল হ্যালাইড এবং ইথাইল হ্যালাইড এরকম দুইটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে যদি এই বিক্রিয়াটা শুরু করি, বলো তো কি কোন কোন তিনটা অ্যালকেন এখান থেকে পাওয়া উচিত আমাদের? প্রথমে আসবে CH3 এইটা হচ্ছে ডাবল হবে, এটা ডাবল হয়ে আসবে। এরপরে পাওয়া যাবে হচ্ছে বিউটেন, C2H5 থার্ড কি পাওয়া যাবে? CH3 C2H5, এইটাই তো হচ্ছে আমাদের প্রোপেন কম্পাউন্ডটা। তার সাথে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে থাকবে হচ্ছে সোডিয়াম হ্যালাইড। ঠিক আছে, তাহলে এখানে এইভাবে তুমি এখান থেকে বিজোড় অ্যালকেনও তৈরি করে ফেলতে পারো। ঠিক আছে, সবার কাছে আইডিয়া ক্লিয়ার? এই বিক্রিয়া মনে থাকবে তো? তার মানে যৌগগুলি লেখা খুব সহজ। প্রত্যেকটা যৌগকে আলাদাভাবে চিন্তা করব, আর এক্স থেকে কি হবে, আর প্রাইম এক্স থেকে কি হবে, আর দেন হচ্ছে দুইটাকে কম্বাইন করলে একসাথে কি হবে। ঠিক আছে, এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আমরা এখানে অ্যান্সার গুলা হচ্ছে লিখবো। অতএব মানে এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, যদি এমসিকিউ তে কখনো দেয়, যদিও কখনো আসতে দেখি নাই, বাট অলওয়েজ এটা আসার একটা চান্স ধরো থাকেই, যে আসলে উডস বিক্রিয়া দিয়ে বিজোড় অ্যালকেন পাওয়া যায় কিনা। এই প্রশ্নের উত্তরে হচ্ছে এই ঘটনা জানার পর বলা উচিত যে হ্যাঁ বিজোড় অ্যালকেনও পাওয়া যায়। বাট এই প্রশ্ন কখনো দেয় না, তো দিলে অনেকে মোরাল ক্রাইসিসে ভুগে যে আসলে কি জোর মানে বিজোড় পাওয়া যায় নাকি যায় না, কি দেওয়া উচিত। বাট এই রিয়াকশন দেখার পরে মনে হওয়া উচিত যে হ্যাঁ বিজোড়ও পাওয়া যায়, এটা এগ্রি করা উচিত আর কি উডস বিক্রিয়া থেকে। আর এখানে একটা ঝামেলা হচ্ছে যে যদিও বিজোড় অ্যালকেন পাওয়া যাচ্ছে, আমরা বিজোড় অ্যালকেন পাচ্ছিলামই না, যে কারণে আমরা জোরাজুরি করে বলতে পারি এই মেথডের মাধ্যমে বিজোড় অ্যালকেনে চলে আসছি। কিন্তু এখানে একটা ডিফারেন্ট ঝামেলা থাকবে, সেটা হচ্ছে এই যে অ্যালকেন গুলা তৈরি হবে এরা সবাই তো মিশ্রণ হিসাবে তৈরি হবে, একসাথে তৈরি হবে। তো বিজোড়টাকে তখন আবার তোমাকে কি করতে হবে, আলাদা করে নিতে হবে। অ্যালকেনকে আলাদা করার পদ্ধতি কোনটা? বলো, মিশ্রণ থেকে একটা সুনির্দিষ্ট অ্যালকেনকে সেপারেট করতে গেলে কোন পদ্ধতির হেল্প নিতে হয়? ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আংশিক পাতন বা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। অতএব এখানে
মানে রাসায়নিকভাবে প্রক্রিয়াটা ওকে, কেমিক্যালি কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে ঝামেলার শেষ নাই। এখানে রিয়াকশন কমপ্লিট করার পরে তোমাকে আবার ওই অড নাম্বার যেটা বা সেটাকে তো আলাদা করতে হবে, তখন তোমাকে আবার কি করতে হবে, এখানে আংশিক পাতন টাইপের একটা প্রসেস রান করাতে হবে। সবাই ওকে? সবার লেখা হয়েছে এই জিনিস? তাহলে আমরা কয়টা মেথড জানলাম এখন পর্যন্ত? 3-4টা, রাইট? প্রথমে জানলাম হচ্ছে আমরা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত যৌগ থেকে, তারপর হচ্ছে কোপ সিনথেসিস 2টা হলো, উডস রিয়েকশন 3টা। এটাকে তো আর আলাদা ধরতে পারবো না, এটা 3.2 আর কি, 3.1 3.2। দেন হচ্ছে এটা ধরো মোটামুটি এটা নতুন টপিক, এটার ব্যাপারে একটু ধারণা রাখতে পারো। গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করে অ্যালকেন তৈরি করা যায়। গ্রিগনার্ড রিএজেন্ট, গ্রিগনার্ড হচ্ছে সায়েন্টিস্টের নাম, রিএজেন্ট মানে তো সাবস্টেন্স আপাতত আর কি। তো গ্রিগনার্ড রিএজেন্ট জিনিসটা কি এটা আমরা একটু জানার চেষ্টা করবো, এবং এখান থেকে কিভাবে অ্যালকেন তৈরি করে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো ফার্স্টলি গ্রিগনার্ড রিএজেন্ট থেকে অ্যালকেন প্রিপেয়ার করা যায়, এটা মূল মেথডের মধ্যে একটা মেথড, এটাকে মাথায় রাখি। দ্বিতীয়ত হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট এই জিনিসটা কি, এটা খুব ফেমাস একটা ব্যাপার, এবং কেন ফেমাস এটা আমরা শুনবো। সেটা হচ্ছে, ছোট্ট একটু হিস্ট্রি শুনে রাখো। অ্যালকাইল হ্যালাইড, বলো তো এটার মধ্যে সোডিয়াম যোগ করার প্রসেসটা আমরা চিনি কিনা, জানি কিনা, এটাকে কোন রিয়াকশন বলে বা কোন প্রসেস বলে? শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়ামের রিয়াকশন, এটাকে আমরা বলি হচ্ছে উডস বিক্রিয়া, রাইট? তো উডস। এরকম চিন্তা তো মানুষের মাথায় আসছে। ওই যে একটু আগে তোমরা দেখলা যে আমরা আরএক্স কে যদি একবার একরকম না নিয়ে 2 রকম নেই, তো এইসব টেস্ট করা তো খুব সহজ, মূল প্রক্রিয়াটা যেহেতু আবিষ্কার হয়ে গেছে। তো এই প্রক্রিয়ারই একটা অংশ ছিল যে আমরা সোডিয়াম নিলে তো কি হয় দেখলাম, আমরা যদি এখানে অন্য কোনো সক্রিয় ধাতু নেই তাহলে কি হবে। যেমন এখানে ম্যাগনেসিয়াম নিয়ে টেস্ট করা হলো। তো ম্যাগনেসিয়াম নিয়ে টেস্ট করে মোটামুটি একটা যুগান্তকারী জিনিস তৈরি করে ফেলা হলো। দেখা গেল এখানে অ্যালকাইল হ্যালাইড আর ম্যাগনেসিয়াম একসাথে হয়ে এরকম একটা যৌগ তৈরি হয়ে যায়, আর এমজিএক্স, এটাকে বলা হয় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তার মানে নামের মধ্যে খুব বৈচিত্র্যপূর্ণ কিছু নাই, 3টা পার্টের নাম একসাথে করে বলে ফেলা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তার মানে আমরা যদি কখনো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে ম্যাগনেসিয়াম অ্যাড করি, অ্যানাদার রিঅ্যাক্টিভ মেটাল, সক্রিয় ধাতু, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, শুষ্ক ইথার উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি ম্যাগনেসিয়াম যোগ করা হয়, তখন তার এটাকে আমরা উডস বিক্রিয়া বলবো না, এটা তার উডস বিক্রিয়া না। এখানে যেটা হয়, ম্যাগনেসিয়াম, অ্যালকাইল এবং হ্যালোজেন সব একসাথে হয়ে একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড টাইপের কম্পাউন্ড তৈরি করে। এই যৌগটাকেই আমরা হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট বলি। এবং 1912 সালে এই রিয়াকশন বা এই বস্তু আবিষ্কার করার জন্য এই ভিক্টর গ্রিগনার্ড হচ্ছে ওনার নাম, উনি নোবেল প্রাইজ পাইছিলেন। তার মানে বুঝতেই হ্যাঁ, পারতেছো। একটা যৌগ হ্যাঁ, আবিষ্কার একটা করে যৌগ নোবেল প্রাইজ। আবিষ্কারের জন্য ধরো নোবেল পেয়ে গেছেন, এখান থেকে ধরো অনুমান করা যায় যে এই যৌগ আসলে সাধারণ স্বাভাবিক কোনো যৌগ না, এই যৌগের ভিতরে আসলে অনেক রহস্য এবং উপকারিতা ঢুকে আছে আর কি। তো সেই উপকারিতা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি, এরকম প্রশ্ন 1 মার্কের জন্য আসতে পারে। গ্রিগনার্ড রিয়েজেন্টের রাসায়নিক নাম কি, তখন কিন্তু অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটা বলতে পারতে হবে। রিয়াকশন চাইতে পারে, রিয়াকশন তো একই রকম, উডস বিক্রিয়ার মতো লিখে দিবা। এখন কথা হচ্ছে নোবেল কেন দিছে, মানে এইটা এত কি ফেমাস, এই বিক্রিয়া তো খুব জটিল কিছু না, অত্যন্ত সোজা বিক্রিয়া, তো এই ঘটনার জন্য নোবেল পুরস্কার কেন দেওয়া হলো? তার মূল কারণ হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে একটা কমন, মানে গোলালু টাইপ জিনিসপত্র। গোলালু টাইপ জিনিসপত্র যেমন সব কারি বা সব তরকারির মধ্যে অ্যাড করা যায়, এটা হচ্ছে সেম। গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে এমন একটা বস্তু যেটার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র যোগ করে করে
মোটামুটি সব রকম জৈব যৌগ তৈরি করে ফেলা যায়। অলমোস্ট যত রকম জৈব যৌগ আমরা চিনি, বেশিরভাগ রকম জৈব যৌগই এই গ্রিগনার্ড বিকারকের থেকে তৈরি করে নেওয়া যায়। তো এই যে কারণে গ্রিগনার্ড রিয়েজেন্ট আবিষ্কারের পর এটাকে হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তো বুঝতে পারতেছে এই টপিকটা একটা ওই যে গোলালু টাইপের টপিক। যখন আমরা অ্যালকেন পড়বো তখন আমরা এই টপিক পড়বো, কারণ গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন তৈরি করা যায়। যখন ধর আমরা অ্যালকোহল পড়বো তখন আমরা গ্রিগনার্ড বিকারক পড়বো, কারণ গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল তৈরি করা যায়। আমরা যখন এসিড পড়বো তখন আমরা এই টপিক পড়বো, কারণ গ্রিগনার্ড বিকারক থেকে এসিড তৈরি করা যায়। তো এই গ্রিগনার্ড বিকারক থেকে বিক্রিয়া করে যে নানান রকমের যৌগ তৈরি হয়, এই প্রত্যেকটা যৌগকে আমরা কি করতে পারবো, এক একটা টপিক পড়ার সময় সেই টপিকের আন্ডারে কিন্তু নিয়ে আসতে পারবো। বুঝতে পারছো? অতএব লিখে রাখো গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে অনেক অনেক জৈব যৌগ বা অর্গানিক অর্গানিক কম্পাউন্ড তৈরি করে নেওয়া যায়। তো আমরা যেই টপিকটা পড়তেছি, আমরা এখন কি পড়তেছি বলো, অ্যালকেনের প্রস্তুতি পড়তেছি। অতএব প্রস্তুতির মধ্যে অবশ্যই এই বিক্রিয়া কিন্তু বইয়ের বেশিরভাগ জায়গা দখল করে থাকবে। এই প্রিগন্যান্ট বিকারকের টপিক বা এই ফ্রেজটার উল্লেখ তুমি মোটামুটি বইয়ের বিভিন্ন স্তরে পাবা। কেন পাবা, আইডিয়া খুব ক্লিয়ার। যখন যেই টপিক পড়বো, যখন যেই টপিকের প্রস্তুতি পড়তে যাব, দেখবা যে গ্রিগনার্ড বিকারকের হেল্প আমাদের লাগতেছে। ঠিক আছে। বক্তিয়ার যেমন জিজ্ঞাসা করছে যে সোডিয়াম ইউজ করার পর হচ্ছে অ্যালকাইল সোডিয়াম হ্যালাইড হলো না কেন। আচ্ছা, ওগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা তো এখনো ধরো রিয়েকশনের ইন্টারনালি কি ঘটনা ঘটতেছে ওটা এখনো দেখার সুযোগ পাই নাই, ওটা আমরা আস্তে আস্তে দেখে ফেলতে পারবো। আর একটা ক্লু হচ্ছে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম তো ধরো একই ক্যাটাগরি থেকে আসে, বাট একই রকম সক্রিয়তা তো না। সোডিয়াম তো ধরো ফার মোর রিঅ্যাক্টিভ। তো তুমি যদি বলো ধাতু ধর্ম বা ইলেকট্রন আদান প্রদানের যেই সম্পর্কগুলি বা যেই প্রবণতাগুলি, এটা যতই আমরা বলি কাছাকাছি, বাট সোডিয়ামের সাথে তার ম্যাগনেসিয়াম কম্পেয়ারেবল না। বুঝছো? তো আসলে আচার আচরণে একটু ভিন্নতা থাকাটাই হচ্ছে স্বাভাবিক আর কি। আর যদি এমন হইতো যে ওই সোডিয়ামের জায়গায় ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম দিয়েও একই রকম বিক্রিয়া আসতো, তাহলে ওই বিক্রিয়াটার নামও ধরো ডিফারেন্ট হইতো, চরিত্রগুলাও ডিফারেন্ট হইতো। আমরা কেন এটার নাম উডস বিক্রিয়া দিয়ে রাখছি, কারণ ওইটা হচ্ছে দ্যাট মাচ ইউনিক যে এই কম্বিনেশনে যেসব যৌগের কথা বলা আছে, ওই যে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম, এর বাইরে কোনো কিছু করলেই তুমি ওই রেজাল্টটা কিন্তু আর পাবা না। ওইটা একেবারে ইউনিক রেজাল্ট এবং ইউনিক বিক্রিয়া। বুঝছো? তাও আমরা সময়ের সাথে সাথে মানে এই বিক্রিয়াগুলোর ব্যাপারে একটু ভালো ধারণা পাবো আর কি, যে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে। তো তখন আরেকটু ক্লিয়ার হবে হয়তো আর কি। আচ্ছা ভাইয়া, ওই হ্যাঁ, সোডিয়াম ম্যাগনেসিয়ামের মতো অন্য আরো কিছু কি যোগ করা যাবে? অন্য আর কিছু যোগ করা যাবে, কিন্তু সেগুলোর তো বিক্রিয়ার রেজাল্ট কি হবে তুমি দেখতে পাচ্ছ। দুইটা ধাতু যোগ করছো, দুইটারই রেজাল্ট দুই রকম আসছে। তো তুমি যদি 10টা ধাতু যোগ করলে যদি 10টা ডিফারেন্ট রেজাল্ট আসে, তাহলে তো এটা মানে আমার কাছ থেকে শুনলে বরং তুমি আরো বিপদে পড়বা আর কি। যে ধরো 10টা ডিফারেন্ট বিক্রিয়া তখন তোমাকে মুখস্থ করতে হবে। তো বাকি ধাতু যোগ করলে কি হবে এই ব্যাপারে আমাদের আসলে বিন্দুমাত্র কোনো ক্লু নাই। এটা হচ্ছে খুঁজে খুঁজে দেখতে হবে যে অন্যান্য ধাতু যোগ করলে কি হবে। বাট এই দুইটা বিক্রিয়া দেখে অনুমান করা যাচ্ছে যে বেশিরভাগ সক্রিয় ধাতুর সাথে আসলে এই বিক্রিয়াগুলো হবে এবং হয়ে কোনো একই টাইপের কম্পাউন্ড তৈরি করবে না। তো আমরা তোমারে বলেই দিব সব বইপত্র মিলে যে বিক্রিয়াগুলো আছে। বাট ওই যে যদি এর থেকে বেশি শোনার চেষ্টা করো তুমি আরো ট্র্যাপে পড়ার চেষ্টা করবে আর কি। এই জন্য নিজে থেকে এগুলো খুব বেশি জিজ্ঞাসা করে লাভ নেই। আপাতত আর কারো কোনো কোশ্চেন? দেখো, কার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। আর আমাদের এখানে মূল ঘটনা আমরা এখনো দেখিই নাই, কারণ আমাদের মূল ঘটনা হচ্ছে আমাদের অ্যালকেন তৈরি করতে হবে। এখন পর্যন্ত কোনো অ্যালকেন তৈরি হয় নাই, জাস্ট আর এমজিএক্স নামে একটা যৌগ তৈরি হয়ে বসে আছে। যদিও এখন আসলে এই বিক্রিয়া দেখে আমরা খুব বেশি কিছু বুঝবো না, কারণ আমরা তো আসলে এই বিক্রিয়াটাকে শুধু প্রাসঙ্গিক হিসেবে নিয়ে আসছি। এই বিক্রিয়াটার অ্যাকচুয়াল নলেজ এবং অ্যাকচুয়াল ঘটনা আসলে আরো পরের ব্যাপার আর কি। তো এখন আপাতত জাস্ট যা লিখে দিচ্ছি লিখে রাখো। ওই যে আস্তে আস্তে যখন আমরা এই চ্যাপ্টার গুলো বা একটু ভিতরের দিকে আসবো, তখন আসলে কেন এই ঘটনাগুলো ঘটতেছিল সেগুলো কিছুটা বোঝা যাবে। আমরা এই গ্রিগনার্ড বিকারক থেকে আমাদের সবই দেখতে হবে, বাকি যৌগগুলি অ্যালকেন কিভাবে তৈরি হয়, অ্যালকোহল কিভাবে তৈরি হয়, এসিড কিভাবে তৈরি হয়, অ্যাস্টার কিভাবে তৈরি হয়, সবকিছু হচ্ছে দেখতে হবে। এবং এগুলো এমন প্রশ্ন হিসাবেও আসে যে তুমি একসাথে তোমাকে সবগুলা বিক্রিয়া লিখতে হবে। কিন্তু এখন আমরা যেই টপিকটা পড়তেছি, আপাতত আমাদের দরকার হচ্ছে আমরা গ্রিগনার্ড বিকারকের টপিক থেকে শুধু অ্যালকেন কিভাবে তৈরি করতে হয় এই পার্টটুকু তোমাদেরকে আলাদাভাবে দেখাচ্ছি। সবাই এখানে জাস্ট ছোট্ট একটা লাইন লিখে রাখো আপাতত, নিজেদের কাজকর্মগুলো সহজ করার জন্য।
যে গ্রিগনার্ড বিকারক যদি কখনো পানির সংস্পর্শে আসে, আগে পরে প্রত্যক্ষ পরোক্ষ, মানে যে কোনো ভাবে সে যদি কখনো পানির সংস্পর্শে আসে, তাহলে একটা কমন যৌগ সবসময় তৈরি হবে। মানে অনেক অনেক যৌগ তৈরি হবে, বাট তার মধ্যে একটা যৌগ সবসময় কমন থাকে। এটার নাম আমরা বলবো হচ্ছে হাইড্রক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই জিনিসটা কি যৌগের অন্য কোনো ক্ষতি করে, নাকি জাস্ট এমনি উৎপন্ন হয়ে বসে থাকে? না না না, এটা জাস্ট উৎপন্ন হয়। এটা হচ্ছে ওই যে উপজাত বাই প্রোডাক্ট টাইপের, এটা হচ্ছে একেবারে সরকারি টাইপের যৌগ। এটা দিকে কেউ তাকায় না কখনো। যে ধরো বিভিন্ন বিক্রিয়াতে যেমন পানি বা ছোটখাটো যৌগ তৈরি হয় না, যে যৌগগুলো আসলে আমরা জাস্ট লিখার জন্য লিখি, বাট আসলে আমাদের কোনো কাজে টাজে লাগে না, এটা হচ্ছে এরকম একটা যৌগ। এটা খুব মানে প্রধান কোনো যৌগ না, খুব ইম্পর্টেন্ট কোনো যৌগ না। এই জন্যই আসলে এইটার দিকে খেয়াল রাখাটা বেটার। যে সবাই একটু মাথায় রাখবো যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড বিকারকের ধারে কাছে দিয়েও যদি কখনো পানি যায়, মানে সে পানির মোটামুটি সন্ধান পেলে, সংস্পর্শ পেলেই ইমিডিয়েটলি এই যৌগটা তৈরি করেই ফেলবে। সাথে আরো যৌগ হবে, বাট এই যৌগটা হচ্ছে কমন। তো এইটার দিকে খেয়াল রাখাটা আমাদের জন্য সুবিধাজনক। আমরা সবসময় যেটা করব, আগে আমরা এই কমন যৌগটা হচ্ছে লিখে ফেলবো। লিখে টিখে তারপরে আমরা বাকি আর কি কি থাকে সেগুলাকে ধরো যৌগের মধ্যে নিয়ে এসে এই বিক্রিয়াগুলোকে সলভ করার চেষ্টা করব। তো এই চ্যাপ্টার গুলাতে যাওয়ার আগে বা ভিতরে আরো ধরো 8-10 লেকচার পার করার আগ পর্যন্ত এটা তোমাদের জন্য একটা টিপস, যে তোমরা এই ব্যাপারটা মাথায় রাখবা যে গ্রিগনার্ড বিকারক যখন হচ্ছে পানির সংস্পর্শে আসবে, তখন সে এই যৌগটা তৈরি করবে, MgOH, MgOH যোগতে থাকবা, বুঝছো? তাইলেই হবে। এখন জাস্ট একটা সিম্পল নিদর্শন চিন্তা করো যে কিভাবে বিক্রিয়া সলভ হবে। যেমন এইখানে যেই গ্রিগনার্ড বিকারকটা দেখা যাচ্ছে, অ্যালকেন তো সবচেয়ে ছোট। ছোট বলতে প্রথম যৌগ, অ্যালকেনে কোনো কষ্টই করতে হয় না, অ্যালকেনের মধ্যে ডিরেক্টলি পানির সংস্পর্শে নিয়ে আসলেই হয়ে যায়। যেমন মাত্র কি শুনলা, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড বিকারক যদি পানির সংস্পর্শে আসে, তাহলে একটা কমন যৌগ তৈরি হবে MgOH। এটা কিন্তু দূরে লিখবা, যেহেতু এটা আসলে সেকেন্ডারি যৌগ, মূল যৌগ না, এগুলাকে দূরে দূরে লেখাই ভালো। এখন দেখো তো, MgOH এগুলা তো লেখা হয়ে গেছে, তাহলে এগুলাকে যদি মুছে দাও, যে ধরো Mg এটা লেখা হয়ে গেছে, OH লেখা হয়ে গেছে, X লেখা হয়ে গেছে, বাকি আছে কি তাহলে বলো তো এখানে? আর এই আর এবং হচ্ছে এইচ, এই দুইটা জিনিস হচ্ছে বাকি। তো দেখো এই যে আর আর এইচ, এটাই কি মনে আছে তোমাদের? অ্যালকেন। এটাই হচ্ছে অ্যালকেন। তো এইভাবে হচ্ছে এটা সহজ বিক্রিয়া দিয়ে তুমি যখন এই প্রসেসটা লেখার চেষ্টা করবা খাতায়, তখন তো তোমাকে আগে পিছের কোনো কিছু লিখতে হবে না। ইভেন গ্রিগনার্ড বিকারক কোত্থেকে আসলো সেটাও তোমার লিখতে হবে না। তুমি জাস্ট এই একটা লাইন বিক্রিয়া হচ্ছে লিখে দিবা যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড পানির সংস্পর্শে আসলে হাইড্রোক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি করে, এবং তার সাথে সাথে কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে, এটাও অ্যালকেন তৈরি করার একটা মূল ধারার পদ্ধতি আর কি। এখন আমরা যদি এখানে যে সেই স্পেশাল নোট চাই, যে এইখানে এই বিক্রিয়া দেখে দেখে কি স্পেশালিটির কথা বলা যায়, দেখো তো তোমাদের চোখে কিছু পড়ে কিনা। সবাই ফ্রেশ করে খাতায় বিক্রিয়াটা লিখে রাখো। আমি তো ডোরা কাটা করে কিছু জিনিস আবার মুছে ফেলার চেষ্টা করছি। আচ্ছা, আমি বরং এগুলোকে উঠাই দিই। সবাই বিক্রিয়াটা দেখো ভালো করে, দেখে বলো তো আমরা কি কি পয়েন্ট জানতে চাই। যে আমরা যেই যৌগটা দিয়ে বিক্রিয়া শুরু করতেছি সেখানে কতগুলি কার্বন ছিল বলো তো? কার্বন সংখ্যা সেম। হ্যাঁ, এখানে হচ্ছে আর সংখ্যক কার্বন ছিল যদি ধরে নেই, বিক্রিয়ার পরেও দেখা যাচ্ছে এখানে আর সংখ্যক কার্বন থাকবে। তার মানে এই বিক্রিয়াতে কার্বন নাম্বারে কোনো পরিবর্তন নাই, যা নিব ততই পাওয়া যাবে। তাহলে বলো তো, একটু আগ পর্যন্ত আমাদের কাছে যে সমস্যাটা ছিল সেটার এটাও একটা সমাধান কিনা। যে আমরা ওই যে বিজোড় অ্যালকেন মনে হয় পাচ্ছিলাম না, এখন বোঝাই যাচ্ছে আমরা বিজোড় কার্বনের যদি গ্রিগনার্ড বিকারক নেই, তাহলে সে একই কার্বন বিজোড় কার্বনেরই অ্যালকেন তৈরি হবে। তার মানে আর থেকে যেহেতু আর আসে, এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল একটা সুবিধাজনক পদ্ধতি। কারণ আমার যদি অনেক বড় কোনো অ্যালকেন লাগে, অনেক বিজোড় কোনো অ্যালকেন লাগে, অনেক জোড় কোনো অ্যালকেন লাগে, যেই ধরনের অ্যালকেনই আমার লাগুক, আমি সেই অনুযায়ী অ্যালকাইলের মানটা নিব, এবং আমি সেই অনুযায়ী অ্যালকেনটা এখান থেকে প্রোডাক্ট হিসাবে বা উৎপাদ্য হিসাবে পেয়ে যাব। সবাই কি বুঝতে পারতেছো? তো এটা তোমার জন্য একটা সুবিধাজনক পদ্ধতি।
যে ধরো তোমার যদি 50 কার্বনের একটা অ্যালকেন লাগে, তুমি বুঝতেছো 50 কার্বনের অ্যালকেন তো তুমি ধাপে ধাপে তৈরি করতে পারবে না, 1 2 3 4 5 করে ধরো বাড়তে থাকলে তোমার অন্তত শখানেক বিক্রিয়া লিখতে হবে। কিন্তু তুমি যদি 50 কার্বনের একটা অ্যালকাইল মূলক জোগাড় করতে পারো, তাহলে দেখছো এই বিক্রিয়া দিয়ে তুমি একবারে কিন্তু 50 কার্বনের একটা অ্যালকেন পেয়ে যাবা। তো গ্রিগনার বিকারকের বিক্রিয়াগুলো আমরা এই সব ক্ষেত্রেই ব্যবহারের চেষ্টা করব। যখন আমাকে আনইউজুয়াল বিশাল টিশাল কোনো একটা যৌগ দরকার, তখন আমরা ধাপে ধাপে বিক্রিয়া কমপ্লিট না করে আমরা একবারে উডস বিক্রিয়ার অ্যালকাইলটাকে এমন ভাবে নিব যেন সে একবারে সেই বড় অ্যালকেনটা আমাদেরকে তৈরি করে দিতে পারে। ঠিক আছে? তাহলে উডস বিক্রিয়া, সরি, এই গ্রিগনার বিকারকের যে বিক্রিয়াটা, এটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে এখানে কার্বন নাম্বারে কোনো চেঞ্জ নাই, যা নিব ওই অনুযায়ী আবার যৌগ ফেরত আসবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো ছোট বড় জোড় বিজোড় সবকিছু হচ্ছে এখান থেকে পাওয়া যাবে আর কি। দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা। এটা একটা পদ্ধতি, এটা হচ্ছে 4 নাম্বার পদ্ধতি গেল। এরকম খুঁটিনাটি আরো পদ্ধতি থাকবে, তবে আমরা তোমাদেরকে একেবারে মেইন পদ্ধতিগুলো দেখাই দিচ্ছি। তোমরা বইপত্র খুলে ধরো এলোমেলো আজেবাজে বইপত্র খুললে তুমি 8 10টাও পাবা। তো সবাইকে আমরা একটু কেয়ারফুলি বলে রাখতেছি, আমরা যে মেথড গুলা দেখাই দিচ্ছি শুধু এই মেথড গুলাই হচ্ছে এক্সামে লিখবা। এর বাইরে বইতে ওই যে নাম্বার বাড়ানোর জন্য, মানে ধরো আর 1 2 3 4 5 6 এই ধরনের সংখ্যা বাড়ানোর জন্য অনেক অপ্রয়োজনীয় বিক্রিয়া লিখে রাখছে। এই বিক্রিয়াগুলা মানে আমরা যেগুলা লিখে দিব সেগুলোর বাইরের কোনো বিক্রিয়া তুমি অ্যালকেনের প্রস্তুতির মধ্যে লিখবা না। বাকি যে বিক্রিয়াগুলো থাকবে সেগুলো আসলে ভিন্ন কারণের ভিন্ন উদ্দেশ্যের বিক্রিয়া, সেগুলো আমরা অন্যান্য টপিকের আন্ডারে যে পড়ে ফেলবো আগে আর পরে। বাট অনেকগুলো আমার নিজের চোখেও পড়ছে যে প্রস্তুতির মধ্যে অনেক অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় বিক্রিয়া লেখা আছে। ওই যে যেটা আমরা প্রথমে তোমাদেরকে সচেতন করছিলাম যে কোনো একটা যৌগে তৈরি হলেই তো তাকে প্রস্তুতির বিক্রিয়ার মধ্যে নিয়ে আসা যাবে না। তো সব বইতে এটা মেনটেন করে নাই, অনেক বইতেই এরকম খন্ড খন্ড নতুন নতুন বিক্রিয়া অ্যাড করে দিছে, যে বিক্রিয়াগুলো রিপিটেশন তোমাকে ভিতরে যে আবার পড়তে হবে, হয়তো অন্য কোনো টপিকের আন্ডারে অন্য কোনো উদ্দেশ্যে হচ্ছে পড়তে হবে। তো আমরা তোমাকে ভাইয়া, হ্যাঁ বলো। এই গ্রিগনার বিকারকটা কি অস্থায়ী যৌগ কোনো? গ্রিগনার্ড বিকারকটা অস্থায়ী যৌগ না, এই মাঝখানে যে যৌগগুলা তৈরি হয় এগুলাকে তুমি অস্থায়ী যৌগ বলতে পারো আর কি। তাহলে ভাইয়া মানে এখানে আয়ন সমতা তো থাকতেছে না, মানে হচ্ছে আর তো মাইনাস আর ওই দুইটা তো প্লাস। না না, এখানে আয়ন তুমি যেভাবে চিন্তা করো ওরকম না, এখানে একমাত্র ম্যাগনেসিয়ামই তো হচ্ছে ধাতু টাইপের। তো ম্যাগনেসিয়াম একা হচ্ছে 2+, বাকি সব হচ্ছে -1 করে, এই যে এইভাবে থাকে। ও আচ্ছা, বুঝছি ভাইয়া। বুঝছো? তো আপাতত লিখে রাখো, আমরা তো বললামই তোমাদেরকে যে গ্রিগনার বিকারকের অ্যাকচুয়াল ডিটেইলিং আসলে আসবে পরে, এই বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে তখন ওই আইডিয়াটাও পাবা। বাট আপাতত যেহেতু তুমি চার্জের ব্যাপারটা জানতে চাইছো, লিখে রাখতে পারো এখানে ম্যাগনেসিয়াম একা হচ্ছে 2+, আর বাকি সবাই 1 - 1 করে এটাকে হচ্ছে ব্যালেন্স করে। আচ্ছা, আমরা আরেকটা মেথড দেখবো লাস্ট, এবং এটাও খুব ওয়াইডলি ফেমাস, এটা তোমরা এসএসসি তে পড়ছো, ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন। আগে মানে আমি কথা বলতে শুরু করার আগে তোমরা যতটুকু পারো আগে রিকল করার চেষ্টা করো এসএসসি তে কি বলা ছিল কি লেখা ছিল, তাহলে ধরো লিস্ট অতটুকু পোর্শন আগে থাকতে পারবা। এবং এসএসসি তে এটা তো যথেষ্ট ইম্পর্টেন্ট টপিকে হওয়ার কথা ছিল, আমার মনে হয় না সবাই একদম ভুলে জিরো লেভেলে চলে গেছো। কিছু কিছু জিনিস মাথায় থাকা উচিত। কার মনে আছে বলতে পারবা? মানে নতুন যদি পড়ে থাকো সেটা না বললেও হবে, আমরা নতুন শুনতে চাই না। জাস্ট এসএসসির বই যতটুকু লেখা ছিল 1 2 লাইন ততটুকু যদি মনে থাকে কেউ বলতে পারো এই বিক্রিয়ার ব্যাপারে কি বলা ছিল। মনে সোডিয়াম ইথানয়েড থেকে তৈরি করা হয়তো খুব সম্ভবত। আচ্ছা, ঠিক আছে, লাবিব কিছু বললা, বাকিদের আরো যদি কোনো শব্দ টব্দ এখানে যোগ করতে চাও মনে থাকা সাপেক্ষে আর কি বলতে পারো।
ভাইয়া ভাষা ভাষা ভাবে মনে আছে মেবি আরে একটা ভাষা কার্বন, ভাষাই শুনতে চাচ্ছি, ভাষা ভাষাই একটা বলো। কার্বন মেবি মানে কমে যাইতো এরকম আচ্ছা, ঠিক আছে। ইমতিয়াজ একটা অংশ বলছো, লাবিব একটা অংশ বলছো, দুইটা অংশই ঠিক আছে। আর কারো কোনো অংশ মনে আছে? ঠিক আছে, সমস্যা নাই। মনে থাকলেও ভালো, না থাকলেও খুব বড় সমস্যা নেই। এখানে কিছু জিনিস একটু শুনে রাখি। আমাদেরকে এখন এইচএসসি তে আর কি এই অংশটা পড়তে যে যখন আমরা যাচ্ছি আর কি, আমাদেরকে অনেকবার এই ডি সামথিং শুনতে হবে, ডিহাইড্রোজিনেশন, ডিকার্বক্সিলেশন। তো কেমিস্ট্রিতে এই ডি শব্দটার মানে হচ্ছে বেসিক্যালি অপোজিট। তার মানে ডিকার্বক্সিলেশন এইটা আসলে কোনো পদ্ধতির নাম না, এটা হচ্ছে কোনো একটা পদ্ধতির বিপরীত পদ্ধতির নাম। তো অ্যাকচুয়াল পদ্ধতিটার নাম হচ্ছে এই বাকি অংশটুকু। এইটার বিকল্প, সরি, বিপরীত যে পদ্ধতি, অল্টারনেটিভ বা পুরো উল্টো যে পদ্ধতিটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ডি সামথিং। হাইড্রোজিনেশন একটা পদ্ধতির নাম, এটার বিপরীত পদ্ধতিকে আমরা বলি ডিহাইড্রোজিনেশন। কার্বক্সিলেশন হচ্ছে একটা প্রসেসের নাম, এই কার্বক্সিলেশনের বিপরীত প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, তো এইভাবে একটু মনে রাখি, ব্যাপারটা মাথায় রাখি যে ডি সামথিং শুনলেই বুঝবো এটা আসলে মূল প্রসেসটা না, মূল প্রসেস হচ্ছে ওই বাকিটুকু। এইখানে আমরা আসলে মূল প্রসেসের উল্টা ঘটনাটা ঘটাতে চাই, তাই আসলে এই জিনিসটাকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে কার্বক্সিলেশন কথার মানে কি, এটা আমরা কেউ জানি কিনা। কার্বক্সিলেশন কথার মানে হচ্ছে প্লাস কার্বন ডাইঅক্সাইড, মানে কোনো কিছুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড যোগ করাকে বলা হয় কার্বক্সিলেশন, কোনো কিছুর মধ্যে হাইড্রোজেন যোগ করাকে বলা হয় হাইড্রোজিনেশন, ক্লোরিন যোগ করাকে বলা হয় ক্লোরিনেশন। ঠিক আছে, তো কার্বক্সিলেশন কথাটার সিম্পল মিনিং হচ্ছে কোনো যৌগের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যোগ করা। তাহলে বলো তো ডিকার্বক্সিলেশন কথাটার মানে কি? কার্বন ডাইঅক্সাইড আলাদা করে নিয়ে আসে। হ্যাঁ, মানে সোজা করে বললে কার্বন ডাইঅক্সাইড বিয়োগ করা। তো কোনো যৌগের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড যোগ করা হয় এই পদ্ধতিকে বলা হবে কার্বক্সিলেশন। আর কোনো যৌগ থেকে যদি কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে আসা হয় তখন এই পদ্ধতিটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। তো আমরা ডিকার্বক্সিলেশনের ধরো বর্ণনাটা হয়তো বুঝে গেছি কিছুটা। ডিকার্বক্সিলেশনে আমরা অনেক কিছু করব, কি কি করব আস্তে আস্তে বলতেছি। বাট এই ঘটনা থেকে আমরা ফাইনালি কি আশা করব বা কি দেখবো, যে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে বা কমে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ডিকার্বক্সিলেশন প্রসেস। ঠিক আছে, এখন আসলে দেখি এই প্রক্রিয়াতে আসলে কি কি কে কার কার মধ্যে বিক্রিয়া হয়। এখানে আমাদের যেটা লাগে, প্রথমে একটা এসিড গোষ্ঠীর যৌগ লাগে, আমি পুরো স্টেপটাই বলে দিচ্ছি তোমাদেরকে। এরকম একটা এসিড লাগে, সেই এসিডের মধ্যে একটা ক্ষার যোগ করতে হয়। ধরো এই যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড টাইপের একটা ক্ষার যোগ করে দিলাম। এসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? একখানি লবণ তৈরি হবে এবং একখানি পানি তৈরি হবে। এই বিক্রিয়াটা আমরা গতদিনও লিখছিলাম, মনে আছে বোধহয় তোমাদের। ওই যে কোপ সংশ্লেষ বিক্রিয়া প্রথম ধাপে আমরা এই লবণটা তৈরি করার চেষ্টা করতেছিলাম, তো সেই একই অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করলো। এরপর যেটা মূল বিক্রিয়া সেটা হচ্ছে এই যে লবণ যেটা তৈরি হয়, RCOO, এটার মধ্যে কি যোগ করতে হয় কার মনে আছে? আবার জিজ্ঞাসা করতেছে, মূল একটা শব্দ কেউ বলতে পারবা কিনা? এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কোন যৌগের হেল্প নেওয়া হয়? যৌগ বলতে হচ্ছে মিশ্রণ আর কি, কোন মিশ্রণে হেল্প নেওয়া হয়? আচ্ছা, ঠিক আছে, এখানে হচ্ছে যে সোডা লাইম নেওয়া হয়, সোডা লাইম। ঠিক আছে, তো এটা তোমরা আসলে পুরাই ভুলে গেছো, তোমাদের জন্য ওয়েট করে লাভ নাই। সোডা লাইম মনে টনে পড়ে? এই শব্দ ছিল নাকি বইতে লেখা? এই শব্দ তো চোখে পড়ার কথা। এই সোডা লাইমের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়। সোডা লাইম জিনিসটা কি মনে টনে আছে কারো বা পড়তেছে কারো মনে? সোডা মানে হচ্ছে কস্টিক সোডা, মানে কস্টিক সোডা থেকে সোডার পার্টটা টুকু নিছি। তো সোডা বলতে এখানে বেসিক্যালি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। আর লাইমের বাংলা হচ্ছে চুন। তো লাইম মানে কি সেটা তো বুঝতেই পারছো, লাইম মানে হচ্ছে এখানে ক্যালসিয়াম অক্সাইড। তার মানে সোডা লাইম এটা একটা মিশ্রণ বুঝায়, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা মিশ্রণ। এখানে যখন আমরা বিক্রিয়া করার জন্য নেই তখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি বিক্রিয়াতে অংশগ্রহণ করে। আর চুন যে অংশটা এটা আর বিক্রিয়াতে ডিরেক্টলি অংশগ্রহণ করে না, সে হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবকের কাজটা করে। তো এই হচ্ছে বলতে পারো আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সেটআপ। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে এই জিনিসগুলো আসে বিক্রিয়া করার জন্য। তাহলে কি কি আসে, যদি আমরা সেকেন্ড লাইনটা মূল লাইন, আমরা বলবো যে এখানে কোন একটা এসিড বা এসিডের লবণ, মানে এসিড থেকে আগত কোনো লবণ এবং তার সাথে সোডা লাইম যদি যোগ করা হয়, এই উভয়ে মিলে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে বা কোনো একটা যৌগ তৈরি করে। তো বিক্রিয়াটা আমরা কিভাবে কমপ্লিট করব, কি কি নিলাম সেটা তো তোমরা দেখেই ফেললা। এই বিক্রিয়াটা অ্যান্সার লেখার ওয়ে খুব ইন্টারেস্টিং।
আমরা বলে দিচ্ছি তোমাকে, নাহলে তোমাকে মুখস্থ করা ছাড়া উপায় থাকবে না। যেটা করবা, বাম দিক থেকে এক ঘর আগাবা, এই যে এক ঘর আগালাম, ডান দিক থেকেও এক ঘর আগাবা, ডান দিক থেকেও এক ঘর আগালাম, দেন এইখানে একটা পারপেন্ডিকুলার লাইন দিবা, লম্ব আঁকবা, এখানেও একটা লম্ব আঁকবা। আঁকার পর এই এতটুকু অংশকে একটা বক্স করে ফেলবা, তারপর একটা ক্লিপ লাগায় এটাকে টান দিবা নিচে। তো কি কি করলাম, পুরো জিনিসটার বাম থেকে আমরা ওয়ান স্টেপ সামনে আগাচ্ছি, ডান থেকে আমরা ওয়ান স্টেপ সামনে আগাচ্ছি। আগানোর পর এই মাঝখানে যতটুকু অংশ আছে সেটাকে হচ্ছে আমরা সরায় ফেলতেছি বা নামায় ফেলতেছি। আর এখন যদি দেখি যে আগে পরে আসলে থাকেটা কি, এই বাক্সের বাইরে কি আছে বলতো, এক পাশে থাকে আর, এক পাশে থাকে হচ্ছে এইচ। তো আগে পরের জিনিসটা মিলে এখানে হয়ে যায় হচ্ছে আর এইচ বা হচ্ছে অ্যালকেন। আর বাক্সের ভিতরে জিনিসটা খুব ইন্টারেস্টিং, বাক্সের ভিতর সবসময় একটা কমন জিনিস থাকে, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। দেখো এই যে Na2CO, এই হচ্ছে সেই Na2CO3। তো সবাই দেখো জিনিসটা, বিক্রিয়া লেখাটা বুঝছো কিনা, সবাই এইভাবে লিখে ফেলবা, লবণ প্লাস কস্টিক সোডা লিখবা, দেন ডানে বামে দুইটা ঘর সরায় ওটা থেকে অ্যালকেন বানায় আলাদা করে ফেলবা, বাকি যা পড়ে থাকবে সেটা সবসময় সোডিয়াম কার্বনেট হবে। তো সবাই দেখো বিক্রিয়া লেখাটা বুঝছো কিনা, যদি বিক্রিয়া লেখাটা বুঝে থাকো তাহলে আমরা এটাকে আরেকটু ডেসক্রাইব করব, মানে ধরো লবণটা কেন বারবার সোডিয়াম কার্বনেট হচ্ছে, বা কিভাবে আসলে বিক্রিয়াটা হচ্ছে, বা একদম শুরুতে আমরা যেই ইন্ট্রোডাকশন বললাম কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার ব্যাপার, সেটা তো এখানে কোথাও ডিরেক্টলি দেখা যাচ্ছে না। ওভারঅল এই জিনিসগুলো আমরা আরেকবার দেখবো, বাট তার আগে দেখো মূল জিনিসটা সবার কাছে ক্লিয়ার কিনা। এডিশনাল বা মানে সালাদ তো পরের ব্যাপার, আগে তো মেইন খাবার হচ্ছে রেডি করতে হবে। এখানে এতটুকু লিখলে তোমাকে টিচার ঘাটাবে না, ধরো টিচারের জন্য এতটুকু হচ্ছে ডান। তো সবাই দেখো বিক্রিয়া কিভাবে লিখতে হবে বুঝছো কিনা। আবার একটা এক্সাম্পলও যদি আমরা নেই, এখানে আর দিয়ে লিখছি দেখে কিন্তু এক ঘর মনে হচ্ছে, তো তুমি কিন্তু অ্যালকাইল গ্রুপটা এইভাবে একটু মাথায় রাখো, নাহলে কিন্তু পরে ঝামেলায় পড়বা। ধরো এটা যদি হয় ইথানোইক অ্যাসিড CH3COOH, এইভাবেই চিন্তা করো যে CH3COONA। এই বিক্রিয়া যদি করি তাহলে বলো তো এখান থেকে কি কি যৌগ তৈরি হবে। এই দিক থেকে মিথাইল, এই দিক থেকে হাইড্রোজেন, এই দুইটা মিলে হবে মিথেন। আর মাঝখানে যে অংশটা আছে সেটা তুমি যদি কাউন্ট করো দেখবা অলওয়েজ একই আসবে, উইচ ইজ সোডিয়াম কার্বনেট। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অনেকগুলো জিনিস এখানে দেখতে হবে, ওয়ান বাই ওয়ান যাই। প্রথম হচ্ছে স্পেশাল নোটের পার্টটা ক্লিয়ার করে ফেলি, এটা তোমরা নিজেরাও বলতে পারবা যেহেতু এখন। যে এখানে বলো তো কার্বন নাম্বারের চেঞ্জ, যৌগের চেঞ্জ, যত রকম চেঞ্জ চোখে পড়ে বলা যায় কিনা। ইনিশিয়ালি এই যৌগটায় কতগুলি কার্বন ছিল? R+1। হ্যাঁ, গুড। সবাই দেখো খুঁজে পাচ্ছ কিনা, আর এর মধ্যে তো আর সংখ্যক কার্বন থাকে, বাইরে আছে একটা। তো টোটাল কার্বন নাম্বার এখানে আছে হচ্ছে R+1। আর বিক্রিয়া যখন শেষ হয় তখন কার্বন কতগুলি দেখা যাচ্ছে? আর অনলি আর সংখ্যক। তাহলে কার্বন নাম্বারের পরিবর্তনটা এখানে কেমন হয় অ্যালকেন লেভেলে সেটা আমরা দেখলাম, R+1 থেকে আর হয়। তাহলে এটাকে কি বলতে পারি, এক কমে। বেশিও না কমও না, গুনে গুনে এক কমে। তো এক যদি কমে তাহলে এইটারও একটা সুবিধা হচ্ছে, এটা দিয়ে আমরা জোড় বিজোড় সবই পাবো। আমরা যদি এইটাকে জোড় নেই, এক কমলে এটা হয়ে যাবে বিজোড়। আবার আমি যদি এটাকে বিজোড় নেই, এক কমলে এটা হয়ে যাবে হচ্ছে জোড়। তো এখানে জোড় বিজোড় উভয় পক্ষই কভার হবে আর কি। তার মানে গতদিন ক্লাসের পরে আমরা যেটা ভাবতেছিলাম যে বিজোড় গুলা নিয়ে কি কোনো ঝামেলায় পড়লাম কিনা, আজকে আমরা যে কয়টা পদ্ধতি দেখলাম, প্রথমে উডস বিক্রিয়ার ডিটেল ফর্ম, তারপর আমরা দেখলাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক, এখন দেখলাম ডিকার্বক্সিলেশন, এই পদ্ধতিগুলোতে জোড় বিজোড় সবই কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই মানে জাস্ট ডিসকাশনের জন্য বলে রাখতেছি, যখন উডস বিক্রিয়া দিয়ে প্রথম বিজোড়ের ধারণা পাওয়া গেল, তখন এই বিজোড়টা পাওয়ার পরে আবার একটা ঝামেলা লটকে ছিল কিছুদিন, যে আমরা ঠিক আছে এই মেথডে আমরা কোনোভাবে বিজোড় ম্যানেজ করলাম, বাট মিথেন কিন্তু পাবো না।
এইটা ছিল তখনকার সময়ের একটা প্রবলেম, এটা বলতে ভুলে গেছিলাম। দেখো উডস বিক্রিয়া দিয়ে যেহেতু তোমার দুইটা অ্যালকাইলকে অ্যাটলিস্ট কানেক্ট করতে হবে, তো তোমাকে কিন্তু কোনোভাবেই তুমি এক কার্বনের যৌগ কিন্তু পাচ্ছিলা না। তো তখন আবার এইরকম একটা প্রবলেম লটকে ছিল যে আমরা ঠিক আছে উডস বিক্রিয়া দিয়ে সামহাও কষ্টের সৃষ্টে বিজোর অ্যালকেন ম্যানেজ করব, কিন্তু এক কার্বনেরটা পাচ্ছিলাম না। তো সেই সমস্যাটা সমাধান স্পেসিক্যালি হয়েছে হচ্ছে তোমার এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিয়ে আমরা চাইলে এখান থেকে মিথেন তৈরি করতে পারি। আবার আমরা এই যে গ্রিগনার্ড রিয়েজেন্টের যে বিক্রিয়াটা সেটা দিয়েও কিন্তু এক কার্বনের যৌগ তৈরি করতে পারি। ঠিক আছে, বাট দুইটার মধ্যে যদি প্রসিদ্ধ কোনটা বলো, প্রসিদ্ধ হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন হচ্ছে পরীক্ষাগারে ব্যবহার করা হয়, এটাও মাথায় রাখো। তো মিথেনকে কোন পদ্ধতিতে পরীক্ষাগারে তৈরি করা হয়, এই প্রশ্নের অপশনের মধ্যে যদি ধরো এরকম কিছু অপশন থাকে, উডস বিক্রিয়া, গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন, সবগুলোই কোনোটি নয়, চিন্তা করে দেখো এখানে ট্র্যাপটা কোন জায়গায়। প্রথম কথা, উডস বিক্রিয়া দিয়ে মিথেন তৈরি করা যায় না, তো এটা অপশন থেকে আগেই বাদ। দেন কনফিউশন হচ্ছে উডস বিক্রিয়া লিখবো নাকি আমি লিখবো, সরি ওই গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া লিখবো নাকি ডিকার্বক্সিলেশন লিখবো। তো দুইটাই দেয়, বাট দুইটার মধ্যে ডিকার্বক্সিলেশনটা পরীক্ষাগারে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। তো এই তথ্য তোমার কাছে থাকতে হবে, নাহলে তোমরা ভুলে আবার ওই গ্রিগনার বিকারকটাকেও সিলেক্ট করে ফেলতে পারো। হ্যাঁ, ডিকার্বক্সিলেশনে তো ওই মিথেনও হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মিথেন হবে, এই যে দেখাই যাচ্ছে। ডিকার্বক্সিলেশন এবং হচ্ছে গ্রিগনার্ড বিকারক, আবার বলতেছি সবার সুবিধার্থে, দুইটাতেই মিথেন হবে, এটা তোমরা অলরেডি নিজেরাও তাকালেই দেখতে পাবা। তো দুইটার মধ্যে পার্থক্যের জায়গা হচ্ছে ওই গ্রিগনার্ড বিকারক হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো সময় ঘটানোর জন্য খুব ক্যাজুয়াল ইউজ, আর ডিকার্বক্সিলেশন হচ্ছে খুব বিশুদ্ধবাদী বিক্রিয়া, এটা হচ্ছে আমরা ল্যাবে ঘটাই পরীক্ষাগারে অ্যালকেন তৈরি করার জন্য, স্পেশালি মিথেন তৈরি করার জন্য। আর জোর বিজোরের কথা তো শুনলা, কার্বন সংখ্যা একটা কমে, তার মানে এই দেখো অলরেডি আমরা 5টা বিক্রিয়া দেখলাম, 5টার আন্ডারে ধরো 6-7টা বিক্রিয়া দেখলাম হয়তো, বাট আমি বলবো যে অন্যভাবে চিন্তা করার জন্য এই বিক্রিয়াগুলোর মধ্যে এমন বিক্রিয়া ছিল যেখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হইতো, তার মানে কার্বন সংখ্যা বাড়ে, এমন বিক্রিয়া তোমার কাছে অলরেডি আছে, একটা না একাধিক। বলতো কোন কোন বিক্রিয়াতে কার্বন সংখ্যা বাড়তো? উডস বিক্রিয়াতেও বাড়তো, আবার আমাদের ওই যে সিনথেসিস, কোপ সিনথেসিস যে বিক্রিয়াটা ছিল সেটা দিয়েও কার্বন সংখ্যা বাড়তো, কিন্তু একইভাবে বাড়তো না। একটাতে হচ্ছে R+1 থেকে 2R হইতো, একটাতে R থেকে 2R হইতো, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তার মানে মাত্র 5টা বিক্রিয়া পড়ছি, তার মধ্যে কিন্তু নানান ক্যাটাগরির বিক্রিয়া চলে আসছে, সেখানে কার্বন সংখ্যা বৃদ্ধির বিক্রিয়াও আসছে, কার্বন সংখ্যা কমে যাওয়ার বিক্রিয়াও আসছে। তো আমাদেরকে কিন্তু সিকিউতে এর ধরনের প্রশ্ন ফেস করতে হবে, বিভিন্ন কেস সলভ করতে হবে, বলবে যে এই যৌগ থেকে বি যৌগ তৈরি করা হলো, এই যৌগে কার্বন ছিল 5টা, বি যৌগে কার্বন হয়ে গেছে 7টা, এখান থেকে এসিড তৈরি করা হলো, হ্যান করা হলো, ত্যান করা হলো, অনেক বড় গল্প বলা থাকবে, সেগুলোকে রিয়েকশনের মাধ্যমে লিখে লিখে সলভ করতে হবে। তো তখন কিন্তু তোমাকে কার্বন সংখ্যা বৃদ্ধি এবং হ্রাস এই জিনিসগুলা মাথায় একেবারে রেডি থাকতে হবে, জিজ্ঞাসা করা মাত্র মাথায় আসা মাত্র, মানে প্রশ্ন চোখের সামনে আসা মাত্র টপাটপ বলতে পারতে হবে যে কার্বন সংখ্যা বাড়ানোর জন্য কোন মেথড এবং কোন পদ্ধতিতে আগালে ভালো হবে, আর কমানোর জন্য কি মেথড তোমার কাছে আছে। তো আপাতত উডস বিক্রিয়া, কোপ সিনথেসিস বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই 3 পিস বিক্রিয়া হচ্ছে কার্বন সংখ্যা কম বেশি করার জন্য হেল্পফুল, আর গ্রিগনার্ডের বিক্রিয়াটা হচ্ছে কার্বন সংখ্যা ফিক্স রাখার জন্য হেল্পফুল, শুধু আমরা এক লাফে যেন বড় করতে পারি ছোট করতে পারি যৌগগুলাকে, এই সুবিধাটা আমরা এখান থেকে নিতে পারি। আর কোন বিক্রিয়াতে কার্বন সংখ্যা সেম ছিল? একেবারে প্রথম যে বিক্রিয়াটা আমাদের ছিল, যে আমরা অসম্পৃক্ত যৌগ থেকে যখন সম্পৃক্ত যৌগ তৈরি করতাম তখনও কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হতো না, মনে আছে হয়তো তোমাদের, আমরা যেমন যৌগ নিতাম সেরকম যৌগই ফেরত আসতো, সিম্পলি ডাবল থেকে সিঙ্গেল বা ট্রিপল থেকে সিঙ্গেল এই ধরনের যৌগগুলো তৈরি হইতো। অতএব আমরা তো তোমাদেরকে ধরো মোটামুটি করে লিখে দিচ্ছি, আচ্ছা আমরা তো তোমাদেরকে মোটামুটি ভাবে ধরো সবগুলো স্টেপই লিখে দিচ্ছি, তো তোমরা আবার তোমাদের ইন্টেলিজেন্স খাটায় এগুলাকে কিন্তু আবার একটু ফিল্টার আউট করতে হবে, একটু সেগ্রিগেশন করতে হবে। তো এগুলা নিয়ে যদি বাসায় একটু সময় কাটাও, সময় দাও, ওইগুলা আলটিমেটলি তুমি যে উদ্দীপক সলভ করার জন্য প্রিপেয়ার্ড হয়ে তারপরে হচ্ছে এক্সামে যেতে পারবা। ঠিক আছে, দেখো কার কোনো প্রশ্ন আছে আর কিনা? ভাইয়া, বই পড়া থেকে কি আপাতত বিরত থাকবো না? হ্যাঁ আপাতত বিরত থাকতে পারো, কারণ এই মানে আগে ধরো ফার্স্ট পার্টে তোমরা যা এলোমেলো জিনিসপত্র পাইছো, মানে মাদার অফ সব এলোমেলো হচ্ছে এই অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টারটা আর কি। ওইখানে বইতে পুরাই অবস্থা খারাপ করে লেখা আছে, যেই টপিক না পড়লেও চলে সেই টপিক ধরো একদম সামনে দেয়া আছে, যেই টপিক অনেক গুরুত্বপূর্ণ সেই টপিকের অর্ধাংশ ধরো বইতে নাই, মানে সিলেবাসেরই বাইরে চলে গেছে বা লিখেই নাই, এমন অবস্থা।
তো বইটই নিয়ে চিন্তার কিছু নাই, আপাতত মূল টপিক গুলা হচ্ছে দেখতে থাকো, অনেক দূর পর্যন্ত অ্যাটলিস্ট 20-25টা লেকচার হয়ে যাওয়ার পর তখন তোমরা বই পড়তে গেলে নিজেরাই বুঝবা আর কি যে কোন জায়গাটা কোত্থেকে আসছে। আর আরেকটা টাইম টু পরামর্শ টাইম আগে জাস্ট ভাগেই, আর্টিকেল গুলা বল। হ্যাঁ আগে ভাগে একটা জিনিস বলে রাখি যে কারো যদি সুযোগ থাকে তোমরা ওই পুরোনো কোনো একটা বই সংগ্রহ করে রাখো আর কি, তো ওখান থেকেও তোমরা অনেক হেল্প টেল্প পাবা, অনেক ডিটেইল লেখা আছে অনেক কিছু। কত সাল ভাইয়া? লিস্ট হচ্ছে 2013 আর কি লিস্ট। আর যদি তার থেকে পুরনো পাও আরো ভালো। 13 সাল টার্গেট করতে পারো আর কি, 13 সালের পর এসে হচ্ছে বইগুলো প্রথম চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তো 13 হচ্ছে বিভিন্ন দিক থেকে সুবিধাজনক, একটা হচ্ছে ধরো পুরোনো বইগুলো চেঞ্জ হয়ে হয়ে এডিশন বাড়তে বাড়তে 13 পর্যন্ত আসছে, তারপর হচ্ছে নতুন বই। তো 13 হচ্ছে তোমাদের জন্য বেস্ট থিং হবে আর কি যদি কালেক্ট করতে পারো। আর ওই 13 সালের আগ পর্যন্ত যে বই সেখানে কিন্তু একচ্ছত্র অধিপতি হচ্ছে আহসানুল কবির এবং হাজারিনাগ। কবিরের বই হচ্ছে দুনিয়ার সবচেয়ে গুছানো গাইড বইয়ের মতো সুন্দর অর্গানাইজ করা বইগুলির মধ্যে একটা। তো নিতান্ত যদি খুঁজে পাও তাহলে কবির হাজারি, মানে দুইটা হলে আরো ভালো হয়, বাট দুইটা যে কোনো একটা থাকলেই হয়। এখনকার হাজারিনাগের বই হচ্ছে ওই যে আগের আমলের ছেঁড়া বেড়া টাইপ বই হিসাবে কনসিডার করি আর কি আমরা। আর কবিরের বই হচ্ছে একেবারে সাজানো গুছানো প্রিসাইজ, যতটুকু লেখা দরকার ততটুকু লেখা আছে, সহজে লেখা আছে। তো ডিমেরিটস হচ্ছে কিছু কিছু জায়গায় ঝামেলা টপিকে বাদই দিয়ে দিছে কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে, যে ওদেরকে ছোট ক্লাসে সব জটিল জিনিস পড়ায় লাভ নাই। ঠিক আছে, বাট পুরোনো বই একটা সাথে রাখা উচিত আর কি, তো সবাই এটা মাথায় রাখো। যার যেই চ্যানেলে পুরোনো বইয়ের দোকানে কিনতে পাইতে পারো, সিনিয়র ভাই বোন চাচা মামা খালাদের কাছ থেকে পাইতে পারো, বাট সাথে রাখো। ঠিক আছে, দেখো তো আমরা 5টা প্রস্তুতি হলো, তো এখানে আর দরকার নাই, মোর দেন এনাফ হয়ে গেছে। এবং সবগুলা প্রস্তুতির সুবিধা অসুবিধা কখন কোনটা ইউজ করব এই কেস গুলা হচ্ছে বুঝতে পারতে হবে আর কি, উদ্দীপক দেখে দেখে এই সিদ্ধান্ত গুলা নিতে পারতে হবে। তাছাড়া এই যেগুলা পড়লাম ওইখান থেকে উদ্দীপক আসার মতো মানে মেইন মানে এটাই কিওয়ার্ডটা থাকবে কি ওই কার্বন সংখ্যা? কার্বন সংখ্যা, জোড় বিজোড়, ওই তো ওগুলাই, তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে আমাদের প্রস্তুতির পরে হচ্ছে আমাদের ওই যে সেই কেমিক্যাল প্রপার্টিজ বা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো কেমিক্যাল প্রপার্টিজ এর প্রথমে ধরো এটা বলতে হবে যে অ্যালকেন বা এরা তো আসলে হচ্ছে প্যারাফিন বলি আমরা এদেরকে, তো প্যারাফিন যদি হয় তাহলে ওরা তো আসলে মানে বিক্রিয়া এমনিতেই কম দিতে চায়। তো আমাদের এখানে সবচেয়ে ফানি পার্ট হচ্ছে আমরা প্রথমে অনেকক্ষণ ধরে বলি যে এরা বিক্রিয়া কম দিতে চায় বা খুবই নিষ্ক্রিয়, বিক্রিয়া দিবেই না। এই কথাটা যখন শেষ হবে তার পরের টপিকটার নামই হবে বিক্রিয়া শ্রেণী বিভাগ, মানে অ্যালকেন কত রকম বিক্রিয়া দেয় তার একটা লিস্ট হচ্ছে তোমাকে দেওয়া হবে। তো এখানেও ঘটনা তাই, প্রথমে আমরা অনেকক্ষণ ধরে দাবি করবো অ্যালকেনের বন্ধন অনেক শক্তিশালী, অ্যালকেনকে প্যারাফিন বলে, ওরা সাধারণত কোনো বিক্রিয়া দেয় না। এটা বলে যখন আমরা কনভিন্স হবো যে অ্যালকেন আসলে খুব একটা বিক্রিয়া দিবে না, তো তারপরের বিক্রিয়াটার নামই হবে অ্যালকেন এর বিক্রিয়া সমূহ, মানে অ্যালকেন কি কি বিক্রিয়া দেয়। তো অ্যালকেনের প্রথম যে বিক্রিয়াটা পড়তে হবে সেটা হচ্ছে, মানে আমাদের ওই যে তোমাদেরকে আমরা অনেক আগে মানে আরো কয়েক লেকচার আগে দেখাইছিলাম যে কার্যকরী মূলক দেখে দেখে বোঝা যায় যে কোন যৌগটার কোন বিক্রিয়া দেওয়া উচিত। তোমাদের কিছু মনে টনে আছে কি যে এরকম একটা কার্যকরী মূলক যদি হয় তাহলে প্রথমেই হচ্ছে এডিশন এবং সাবস্টিটিউশন, সংযোজন এবং প্রতিস্থাপনের মধ্যে চুজ করা যায়, মানে বোঝা যায়, চুজ করা তো যায় বলবো না, মানে বোঝা যায় যে এই বস্তুটা আসলে কোন বিক্রিয়াটা প্রেফার করবে, সংযোজন নাকি হচ্ছে প্রতিস্থাপন, এডিশন নাকি সাবস্টিটিউশন, বলো তো চিন্তা করে কারো মনে আছে কিনা। বা কিসের উপর ডিপেন্ড করে কারো কি মনে আছে? যে কার্যকরী মূলক থেকে সিদ্ধান্ত কিভাবে নিতে হয়।
হ্যাঁ আচ্ছা, বক্তিয়ার হচ্ছে লিখে অ্যান্সার পাঠাইছো, আমরা সময় বেশি না নেই। মূল বিষয় ছিল ওইটাই যে কার্যকরী মূলকের মধ্যে যদি পাই বন্ড থাকে তখন আমরা দেখেই বুঝতে পারি যে আসলে এটা তার বেস্ট স্থিতিশীল কাঠামোতে নাই। তো সংযোজন বিক্রিয়া বা এডিশন বিক্রিয়ার মাধ্যমে সে আসলে উইক বন্ড গুলাকে সরাই দিয়ে তার জায়গায় সিগমা বন্ড গুলাকে নিয়ে আসার চেষ্টা করে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর যদি আমরা কখনো দেখি যে ফাংশনাল গ্রুপের মধ্যেই অল সিঙ্গেল বন্ড বা অল সিগমা বন্ড, তখন আমরা দাবি করি যে সিগমা বন্ড তো অলরেডি ভালো, তো ওকে তো আর ভালো করার কিছু নাই। তো এর থেকে বেশি মানে কাহিনী করতে গেলে দেখা যাবে যে উল্টা উইক বন্ড চলে আসছে একটা। মানে ফার্স্ট বয় ফার্স্ট গার্লের যেই চিন্তা আর কি, যে সে রোল তো আর সামনের দিকে আগানোর সুযোগ নাই, বরং ঝামেলা হলে রোল পিছায় পড়তে পারে আর কি। এখানেও সেম, যে এখানে বেশি ঝামেলা করতে গেলে কোন একটা উইক বন্ড চলে আসতে পারে, তখন তার স্থিতিশীলতা কমে যেতে পারে। তো এখানে যেটা করতে হয়, এখানে আসলে বন্ধনে কাঠামো আগে যা ছিল সেটাকে ফিক্সড রেখে শুধু অ্যাটম গুলাকে চেঞ্জ করে করে সে নতুন নতুন যৌগ তৈরি করা, নতুন নতুন বিক্রিয়া করার চেষ্টা করে। তো এই যে বন্ধন বা কাঠামো গুলাটাকে ফিক্সড রেখে শুধু একটা পরমাণুর জায়গায় আরেকটা পরমাণু এনে যে বিক্রিয়াটা, সেটাকে তো আমরা বলি সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। তো এই কারণে অ্যালকেনের আসলে ধরো বিক্রিয়া দেয়ই না, বাট যাই দিবে তার মধ্যে মূল ক্যান্ডিডেট হচ্ছে প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশন। তো অ্যালকেনের ফার্স্ট যে ক্যাটাগরিটা, এটা হচ্ছে প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশন। ঠিক আছে, প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশন। এবং সুবিধার কথা হচ্ছে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন তোমরা এসএসসি তেও একটা দুইটা বিক্রিয়া পড়ছো বোধহয়, তোমাদের কারো মনে আছে কিনা দেখো তো। ওই যে মিথেনের মধ্যে ক্লোরিন যোগ করতে একটা বিক্রিয়া ছিল, কিসের প্রভাবে হয়তো কারো মনে টনে আছে? ইউভি রে। এটা হচ্ছে সূর্যালোক বা আলট্রাভায়োলেট, এটার প্রেজেন্সে হচ্ছে বিক্রিয়াগুলা করতে হয়। করলে এখান থেকে কি হইতো, এই হাইড্রোজেন গুলি একটা একটা করে প্রতিস্থাপিত হইতে থাকতো। প্রথমে হচ্ছে মিথাইল ক্লোরাইড হয়, তারপরের ধাপে হচ্ছে মিথিলিন ক্লোরাইড হয়। এটার নাম কি ছিল? CH Cl3। টেট্রামিথাইল না? এটাকে হচ্ছে ক্লোরোফর্ম বলে। তো এটা হচ্ছে সেই ক্লোরোফর্ম যৌগটা। আর তারপর আসছে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এইভাবে যখন সবগুলি হাইড্রোজেন ক্লোরিন দিয়ে একটা সময় প্রতিস্থাপিত হয়ে যায়, তারপরে হচ্ছে এই বিক্রিয়াটা থেমে যায় আর কি, এরপর আর বিক্রিয়াটা হয় না। তো এই বিক্রিয়া আমাদের কম বেশি সবাই পরিচিত, এই বিক্রিয়া জানি না পারি না এরকম কেউ হওয়ারই কথা না, তো সবাই দেখেছে এই বিক্রিয়া। এই বিক্রিয়াই হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার সবচেয়ে বড় প্রতিনিধি, যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো এইভাবে হয়। এখন কথা হচ্ছে আমরা যদি এই পর্যন্তই জানি, তাহলে তো এসএসসি তে যা জানতাম এইচএসসি তে তার থেকে বেশি জানা হইলো না, আগের জিনিসটাই জানা হইলো। তো এই কারণে আমরা এই সহজ টপিকটাকে একটু কঠিন করে পড়ার চেষ্টা করি, ফর দ্য সেক অফ মানে হায়ার সেকেন্ডারি আর কি, যে আমরা উচ্চ মাধ্যমিকে পড়ি দেখে আগে যা পড়তাম সেটাকে এখন আর সহজ করে বলা যাবে না, লেখা যাবে না, এটাকে একটু জটিল করে অন্যভাবে লিখতে হবে। প্রথমে আমরা বলবো মিথেন ক্লোরিন আমরা চিনি না, আমরা চিনি অ্যালকেন এবং হচ্ছে হ্যালোজেন। তো এটাকে ওই সাধারণ ফর্ম বা জেনারেল ফর্মে লিখতে হবে। আর এইচ হচ্ছে কোন একটা অ্যালকেন, আর X2 তো হচ্ছে হ্যালোজেন। আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করছি অলরেডি, যে আলট্রাভায়োলেট টাইপ রশ্মি আমাদের লাগবে, আলট্রাভায়োলেট নিলাম, বা সানলাইট সূর্যালোক লাগবে, সেটা আমরা নিলাম। এবং এই বিক্রিয়াটা তখন দেখতে কি হবে, এই হাইড্রোজেনকে রিপ্লেস করে হ্যালোজেন আসবে, তো RX একটা যৌগ হবে। আর যেই এইচটাকে বের করে দিল সেইখানকার অবশিষ্ট এক্স এর সাথে মিলে একটা HX টাইপের যৌগে পরিণত হবে। অতএব আমরা যে বিক্রিয়াটার কথা বলতেছি সেই বিক্রিয়াটা হচ্ছে সাধারণভাবে লিখলে এই বিক্রিয়াটা অ্যালকেন প্লাস হ্যালোজেন, অ্যালকাইল হ্যালাইড প্লাস হাইড্রোজেন। দেন এখান থেকে দুই রকম প্রশ্ন আসবে, দুই রকম না সরি, তিন রকম প্রশ্ন আসবে আমাদের কাছে। ধরো কোশ্চেন টাইপ 1, আমরা কোশ্চেন গুলা বলি তাহলে তোমরা একটু বুঝতে পারবা যে এখান থেকে আসলে গভীরভাবে জানার জিনিসগুলো কি। সেটা হচ্ছে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম, রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ হ্যালোজেন। ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ হ্যালোজেন, এই কোশ্চেনটার মানে হচ্ছে এই যে রিঅ্যাকশনটা আমরা লিখলাম এখানে তো আমরা বলে রাখছি যে হ্যালোজেন নিব, হ্যালোজেন যে প্রতিস্থাপন করবে, বাট হ্যালোজেনের মধ্যে তো আবার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আছে। তো কোনটা নিলে এখানে বিক্রিয়া সবচেয়ে তাড়াতাড়ি হবে, ফ্লোরিন নিলে, ক্লোরিন নিলে, ব্রোমিন নিলে, নাকি আয়োডিন নিলে? তো এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মধ্যে আমাদের একটা
ক্রম বানাতে হবে, অর্ডার বানাতে হবে, সবচেয়ে ভালোকে আর সবচেয়ে খারাপকে। আমরা এটা তোমাদের কাছ থেকে শুনতে চাইবো, বাট এখন কিছু বলার দরকার নাই বা চিন্তা করার দরকার নেই। কোশ্চেন হ্যাঁ, 2 হচ্ছে, যে বলো। 9-10 এর সক্রিয়তার ক্রম দিয়ে একটা মানে শখ ছিল, ওটা কি মানে applicable? 9-10 এর সক্রিয়তার ছক কোথায় ছিল, মানে কোন টপিকে? যে তড়িৎ বিশ্লেষণ ওইসব চ্যাপ্টারে? প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে কোনটার সাথে প্রতিস্থাপিত হতে পারবে, কোনটার সাথে পারবে না? এরকম ছক কি মানে এসএসসি তে থাকার কথা? আমার তো মনে নাই। যাই হোক, মানে আমার মনে হয় ওইটা অন্য কোনো ছকের কথা বলতেছো আর কি, অন্য কোনো ছক, কারণ অধাতুর ছক তো এসএসসি লেভেলে থাকার কথা না। আচ্ছা বাদ দাও, ঠিক আছে, মানে কি ছক আল্লাহ জানে কিসের কথা বলতেছো। এসএসসি তে খালি একটা ছকই থাকার কথা, যে তোমার ওই ধাতুর সক্রিয়তা সিরিজ আর কি, কে কার উপরে আছে কে কার নিচে আছে, বা অ্যানোডে কোন আয়ন যাবে ক্যাথোডে কোন আয়ন যাবে, এই 3 জিনিসের বাইরে অন্য কোনো ছক বোধহয় এসএসসি তে থাকার কথা না। ওটা কি জৈব যৌগের মধ্যে ছিল নাকি? আচ্ছা রাহাত একটু দেখো, দেখে রেখে তাহলে আমাকে পরে জানাও। এটাই কথা, এখানে পয়েন্ট 2 তে কি জানি বলতে যাচ্ছিলাম, এটা তো গেলাম হচ্ছে ভুলে। আচ্ছা, কোশ্চেন 2, ওই জন্য তোমাদেরকে আমরা বলছিলাম যে আমরা একটা টপিক শেষ করে তোমাদের কাছে প্রশ্ন চাইবো, তোমরা তখন একবারে হচ্ছে প্রশ্নগুলো কইরো। তোমরা হচ্ছে মাঝখান দিয়ে পুরোই আধা প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক একটা কথা বলো, যে এটাতে ধরো না আমরাই মনোযোগ ঠিক রাখতে পারি না, তোমরা মনোযোগ কি ঠিক রাখবা। একটা কোশ্চেন এরকম নাও, এখানে পয়েন্ট 2 তে কি বলতে চাচ্ছিলাম এটা পুরাই গেছি ভুলে। এখানে হচ্ছে প্রোপেন টাইপ একটা যৌগ, এটার মধ্যে ধরো তুমি ক্লোরিন যোগ করলা, মানে কোশ্চেন 2টাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো। প্রথমবার আমরা অ্যালকেন নিয়ে কিছু বলতেছি না, অ্যালকেন অ্যালকেনের জায়গায় থাকলো, হ্যালোজেনটা কি কি হইতে পারে সেটা নিয়ে একটা প্রশ্ন, যেখানে সবচেয়ে ভালো হ্যালোজেন নিলে কোনটা, মানে কোন বিক্রিয়াটা হবে, সবচেয়ে কম ভালো হ্যালোজেন নিলে কোন বিক্রিয়াটা হবে, এবং কোনটাকে ভালো বলতেছো কেন ভালো বলতেছো, এইসব উত্তর তোমার দিতে হবে। দ্বিতীয়বার হচ্ছে হ্যালোজেন ধরো ফিক্সড, ধরো এখানে ক্লোরিন ফিক্সড, বাট তুমি অ্যালকেনটাকে ধরো চেঞ্জ করে দিলা। অ্যালকেনটাকে চেঞ্জ করার মানে কি, অ্যালকেনটাকে চেঞ্জ করার মানে এখানে বিভিন্ন ডিগ্রি তুমি হাইড্রোজেন নিলা, যেমন এই কার্বন গুলা হচ্ছে 1 ডিগ্রি আমরা জানি, এই কার্বন গুলা হচ্ছে 2 ডিগ্রি, এই কার্বন গুলো আবার হচ্ছে 1 ডিগ্রি। তো আমি যদি হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করি, কথা হচ্ছে এই ক্লোরিন কাকে প্রতিস্থাপন করবে, শুধু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে বললে তো বোঝা যাচ্ছে উত্তরটার মধ্যে জটিলতা ক্রিয়েট হবে। এই হাইড্রোজেন গুলোর প্রতিস্থাপন হবে, নাকি ধরো 2 ডিগ্রি হাইড্রোজেন গুলোর প্রতিস্থাপন হবে, নাকি সব একই রকম যোগ্যতা, নাকি কোনোটার বেশি কোনোটার কম, এই প্রশ্নের উত্তর আমাদের লাগবে। সবাই কি প্রশ্নটা বুঝছো? কোশ্চেন 2 তে কি প্রশ্ন বললাম আমরা, যে এখানে হ্যালোজেনটাকে ফিক্সড রাখবো, হ্যালোজেন আসবে একটা নির্দিষ্ট, আর এখানে বিভিন্ন ডিগ্রির যদি কার্বন থাকে আসলে কোন হাইড্রোজেন গুলা বেশি প্রতিস্থাপিত হবে, এরকম কোনো নিয়ম কানুন কি আছে, নাকি সব হাইড্রোজেনের একই প্রায়োরিটি, একই ভাবেই প্রতিস্থাপিত হবে, এখানে আলাদা কোনো নিয়ম নাই, এই ব্যাপারটা আমাদেরকে নিশ্চিত হইতে হবে। ঠিক আছে? উম, আমরা কি মনে হয় 3টা কোশ্চেনের কথা বলছিলাম, এখন তো 2টা বেশি কোশ্চেন মাথায় আসতেছে না। আচ্ছা 2টা কোশ্চেনই থাক, আরেকটা কোশ্চেন মাথায় আসলে হচ্ছে বলতেছি, বাট এখান থেকে 3 রকমের প্রশ্ন আসে আর কি। একটা হচ্ছে হ্যালোজেনের সক্রিয়তা সিরিজ, একটা হচ্ছে তুমি কত ডিগ্রির জন্য কাজটা করবা, আর একটা হচ্ছে ধরো কিভাবে বিক্রিয়াটা হয়, হাউ পার্ট। ঠিক আছে, এই হাউ পার্ট মানে হচ্ছে ওই যে বিক্রিয়া তো ধরো লেখা হয়ে গেল, যে একটু আগেও দেখলা যে ধপাধপ লেখা হয়ে গেছে। তো শুধু লিখলেই হবে না, মানে এই যৌগটাই যে উৎপন্ন হবে এটা আমরা কিভাবে নিশ্চিত হলাম, বা এই যৌগটা আসতেছে মানে সে কি কোনো প্রক্রিয়া ছাড়া ডিরেক্ট চলে আসতেছে, নাকি মাঝখানে আসলে আরো চিন্তা করার মতো কোনো ঘটনা টটনা ঘটতেছে। তো এখানে আসলে অনেক ঘটনা ঘটতেছে, তার থেকে ভালো দিক হচ্ছে অনেকগুলা ঘটনা বোঝা যাবে, কারণ আমরা তো আসলে অনেকগুলা জিনিস জেনে টেনে তারপরে এই টপিক গুলো পড়তেছি। তো এই বিক্রিয়াটা আসলে হয় কিভাবে ইন্টারনালি, তার এই কনস্টিটিউশন বা কনস্ট্রাকশনটা হচ্ছে বোঝা যাবে, যে কোন স্টেপের পর কোন স্টেপ কিভাবে কিভাবে এই ঘটনাটা ঘটে, এবং স্টেপ বাই স্টেপ কোন একটা রিয়াকশনকে লিখতে পারা বুঝতে পারা, এটাকে আমরা কেমিস্ট্রি ভাষায় বলি হচ্ছে মেকানিজম, বাংলায় বলি হচ্ছে কৌশল। তো এই বিক্রিয়াটার কৌশল ইম্পর্টেন্ট, কৌশল লাগবে, জানা লাগবে, বোঝা লাগবে।
তো কৌশল নিয়ে ব্যাপারটা আগেও বলে রাখি, কৌশল দিয়ে কখনো ওই প্রশ্নের উত্তর পাওয়া যায় না যে এই বিক্রিয়া থেকে কেন এই যৌগ আসছে। কৌশলের কাজ হচ্ছে কেন পার্ট নিয়ে কাজ করা না, ওই যে কিভাবে পার্টটুকু নিয়ে কাজ করা যায়। ধরো অ্যান্সার এইটা, বাট কোন কোন পথ অতিক্রম করে কিভাবে কিভাবে এই যৌগটা আসলো, এই এরকম একটা ধারণা এই বিক্রিয়ার কৌশল থেকে পাওয়া যাবে। আর বিভিন্ন বেসিক কোশ্চেন, কোনটা কেন হচ্ছে কেন হচ্ছে না ইত্যাদি প্রশ্নের উত্তর, এই জায়গায় ওইটা হলে কি হইতো, এই ধরনের প্রশ্নের উত্তরগুলা বেসিক্যালি যত কৌশল ভালো জানা যাবে, অ্যাকচুয়াল সায়েন্সটা হচ্ছে কৌশলের পার্ট, তো ওইখান থেকে খুব সহজে উত্তর দেওয়া যাবে। যে ধরো এইখানে যদি আমরা বলি কোশ্চেন 1 আর 2, সরি কোশ্চেন 1 আর 2 এর অ্যান্সার বেসিক্যালি দিতে পারবা তুমি কোশ্চেন 3 যদি তোমার খুব ভালো জানা থাকে আর কি, এরকম। দেখো কারো কোনো প্রশ্ন আছে এখন? প্রশ্ন করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে আপাতত। ঠিক আছে, আমরা তোমাদেরকে এক্সাম্পল হিসেবে 3 নাম্বার কোশ্চেন থেকে শুরু করি, মিথেন আর ক্লোরিনের বিক্রিয়াটা কিভাবে কিভাবে হয়, গিভেন দ্যাট অ্যান্সার আমরা জানি। ঠিক আছে, ধরো এই হচ্ছে মিথেন যৌগটা, কার্বনের সাথে 4টা সিগমা বন্ড। তো ইচ্ছা করে একটা বন্ডকে আমরা বন্ড হিসেবে দেখালাম না, আমরা এই বন্ডের চেঞ্জটাকে দেখার চেষ্টা করব। তো এই জন্য আসলে এই জিনিসটাকে একটু ধরো অন্যভাবে দেখানো, যেন ইলেকট্রন গুলা কোথায় মুভ করতেছে না করতেছে এই জিনিসটা যেন ক্লিয়ারলি দেখা যায়। তো এটাকে আসলে একটা সিগমা বন্ড হিসেবেই দেখাইতে হবে, বাট মনে মনে কনসিডার করো যে সিগমা বন্ডে যে দুইটা ইলেকট্রন, একটা আসবে কার্বন থেকে একটা হাইড্রোজেন থেকে, এটাকে আমরা একেবারে ইলেকট্রনের মতো করেই দেখাচ্ছি। আর তার সাথে আছে হচ্ছে ক্লোরিন। তো এই বিক্রিয়াটা শুরুতে যেটা হবে, ক্লোরিন যে পরমাণুটা আছে, কার মনে আছে যে আলট্রাভায়োলেট বা সূর্যালোক এই ধরনের প্রভাবকের উপস্থিতিতে যদি কোনো সিগমা বন্ড রাখা হয়, সেক্ষেত্রে কোন ধরনের বিভাজন হওয়ার পসিবিলিটি বাড়ে? আবার তড়িৎচুম্বকতার কোনো পার্থক্য নাই, তাহলে এখানে কি সুষম হোমোলাইটিক টাইপ ফিশন হবে নাকি হেটারোলাইটিক টাইপ, সুষম বিভাজন হবে নাকি বিষম বিভাজন হবে, কোন দিকে এটার ফেভার পাওয়া উচিত? সুষম। দেখো তো, রাহাত মনে হয় সুষম বললা, বাকিদের কি অবস্থা? এখানে সবার কি মনে টনে আছে কিছু? এখানে হচ্ছে সুষম টাইপের বিভাজন হবে, ঠিক আছে, গুড। তো বুঝতে পারতেছো ওই জিনিসগুলো আস্তে আস্তে ব্যবহার করার সময় চলে আসছে, যা আগে শিখে আসছি। অতএব নেক্সট ক্লাসের আগে সবাই যেটা করবা, ওই প্রথম দিকের 3-4টা লেকচার, 3টা বা 4টা আর কি, যে কয়েকটা লেকচারের নামকরণের আগ পর্যন্ত আমরা তোমাদেরকে বেসিক জিনিস বলতেছিলাম, ওগুলো সবাই কিন্তু ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে দেখে দেখে আসো, আমাদের কিন্তু এগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করার দরকার হবে। তো বলো তো, ক্লোরিন যদি এরকম মাঝখান দিয়ে সুষম বিভাজন হয়, তাহলে এখান থেকে কি উৎপন্ন হওয়া উচিত? আইডিয়াটা কি? ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক তৈরি হবে। তো এখান থেকে আমরা 2 পিস ফ্রি রেডিক্যাল বা ক্লোরিন ফ্রি রেডিক্যাল হচ্ছে পাবো। তারপরে কথা হচ্ছে, ফ্রি রেডিক্যাল এরা কি চুপচাপ শান্ত নাকি এরা অস্থির, কোনটা বলো তো? অস্থির। এরা হচ্ছে অস্থির প্রকৃতির এবং চূড়ান্ত মাত্রার সক্রিয় বস্তু। ঠিক আছে, এরা হচ্ছে ঝড়ের বেগে হচ্ছে বিক্রিয়া করে। ঝড়ের বেগে থেকে বড় কথা হচ্ছে দ্রুততার সাথে বিক্রিয়া করে, ওরা এই ফ্রি রেডিক্যাল ফর্মে থাকতে চায় না। তো এই ইনফরমেশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। ধরো যখনই আমরা কোনো ফ্রি রেডিক্যাল দেখবো, এটা শিওর থাকতে পারো যে ইমিডিয়েট পরের 1-2 স্টেপের মধ্যেই সে কিন্তু বিক্রিয়া করবে, পারলে পরের স্টেপে এসে বিক্রিয়া করে নিজেকে আবার কম্পাউন্ড ফর্ম বা যৌগ ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে। তো মুক্তমূলক তৈরি হলে কিছু ব্যাপার কমন, যে ইমিডিয়েট স্টেপে সে বিক্রিয়া করার চেষ্টা করবে, পরের ধাপে বিক্রিয়া করে ফেলতে চাইবে। আর বিক্রিয়া থেকে তার চাওয়া পাওয়ার জায়গাটা কি, যে সে মুমূর্ষু অবস্থায় আছে, মারা যাচ্ছে, তো সে অন্য কোনো পরমাণুকে টেনে হেঁচড়ে যেভাবে পারে সে নিজের কাছে এনে নিজেকে একটা যৌগ ফর্ম, একটা কম্পাউন্ড ফর্ম দেওয়ার চেষ্টা করবে। কম্পাউন্ড ফর্ম দেওয়ার মানে সে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। তো এরকম হইতে পারে যে ধরো আইসিইউ টাইপ কোনো একটা জায়গা, একটা হচ্ছে অক্সিজেনের ট্যাঙ্ক আছে, পেশেন্ট হচ্ছে 2 জন। এখন একজন যদি এরকম বাঁচার জন্য ডেসপারেট হয়, সে কি করতে পারে? এটা করতেই পারে, অন্যের কাছ থেকে তোর অক্সিজেন মাস্ক অক্সিজেন ট্যাঙ্ক ট্যাঙ্ক ছিনাই নিয়ে আসলো। তো যে ডেসপারেট অবস্থায় আছে, আমরা শুধু জানি সে চায় নিজেকে স্টেবল করার জন্য। নিজেকে স্টেবল করার জন্য যদি সে অন্যের কাছ থেকে অক্সিজেন ট্যাঙ্ক মাস্ক ছিনাই নিয়ে আসে, আরেকজন যে মরে যাচ্ছে, সেটা হইতে পারে আরেকজন মরে যাচ্ছে, বাট আমরা যখন একজন মুমূর্ষু রোগীর দিকে তাকায় থাকবো,
আমাদের এটা বুঝতে হবে সে নিজেরা বাঁচানোর চেষ্টা করতেছে, এটা নিয়ে যেন কারো কোনো দ্বিমত না থাকে, বুঝতে পারছো? এই কথাটার মানে হচ্ছে এইখানে যে ক্লোরিনটাকে আমরা রেডিক্যাল ফর্মে দেখতে পাচ্ছি, অতএব অন্য কোনো কিছু আমার আপাতত চিন্তার ব্যাপার না, আমার মূল চিন্তার ব্যাপার হচ্ছে ক্লোরিন রেডিক্যালটা নিজের আসলে কিভাবে সেভ করতেছে। তো ক্লোরিন রেডিক্যালটা নর্মালি নিজেরা কিভাবে সেভ করে, সে হচ্ছে এই যে ধরো এরকম একটা বন্ড থেকে যে কোনো মূল্যে ভেঙে চুরে এই একটা অংশকে ধরো হাইড্রোজেন অংশটাকে টেনে নিজের কাছে নিয়ে আসবে। তাহলে চিন্তা করো হাইড্রোজেন ডট এরকম একটা জিনিসকে যদি ক্লোরিনটা টেনে নিজের কাছে নিয়ে আসতে পারে, হাইড্রোজেন ডট আর ক্লোরিন ডট মিলে কি তৈরি করা উচিত? HCl। HCl তৈরি করবে। তো এই HCl তৈরির মাধ্যমে কে প্রাণে বেঁচে গেল বলতো? ক্লোরিন রেডিক্যাল যেটা ছিল ফ্রি রেডিক্যালটা, ওইটা হচ্ছে বেঁচে গেল। এখন কথা হচ্ছে এই হাইড্রোজেনের রেডিক্যালটাকে ভেঙে বের করতে যে এইখানে আবার একটা মুক্তমূলক তৈরি হইলো না এরকম? দেখো বোঝা যাচ্ছে, তার মানে এই ইমিডিয়েট পরের স্টেপটা ঘটার পর তুমি একদিকে যেমন হাইড্রোজেন ক্লোরাইড একটা যৌগ পাবা, তার সাথে সাথে কিন্তু আরেকটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, সেটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল আমরা বলবো এটা। তো এইটা যেহেতু ফ্রি রেডিক্যাল, এই যে মিথাইল ফ্রি রেডিক্যাল যেটা এইমাত্র তৈরি হইলো, সেটাও তো চুপচাপ স্টেবল হওয়ার কোনো কারণ নাই, তো সেটাও কি হবে, খুবই আনস্টেবল অবস্থায় থাকবে। তো ইমিডিয়েট পরের ধাপে তুমি যদি দেখো এরকম আরেকটা বিক্রিয়া হবে। ধরো এই যে ক্লোরিন অণু যেটা নিচ্ছিলা বিকারক, এরকম আরেকটা ক্লোরিন অণু আছে। এবার কি বলতো, এবার কিন্তু ক্লোরিনের দিকে আমাদের ফোকাস না, এবার ফোকাস হচ্ছে মুমূর্ষু হচ্ছে মিথাইল রেডিক্যালটা। সে আবার কি করবে, এখান থেকে কোনো একটা পরমাণুকে ভেঙে চুরে এনে কোনো রকমে সে কিন্তু মিথাইল ক্লোরাইড যৌগটা তৈরি করে ফেলবে, এবং আবার কি তৈরি হবে বলতো, একটা ক্লোরিন রেডিক্যাল হচ্ছে তৈরি হবে। তো অতঃপর এই ক্লোরিন রেডিক্যালটা আবার ধরো অন্য একটা যৌগকে অ্যাটাক করবে, যে মিথাইল ক্লোরাইডকে অ্যাটাক করবে। করলে মিথাইল ক্লোরাইড কি করবে, ধরো এইখানে এরকম আরেকটা বন্ধন এই ধরনের ভাঙচুর শুরু হবে। তো আবার রেডিক্যাল তৈরি হবে। তো এই রেডিক্যাল একের পর এক তৈরি হইতেই থাকবে, একের পর এক স্টেপ বিক্রিয়া করতেই থাকবে, এবং বিক্রিয়ার মাঝখানে মাঝখানে এই যে যৌগগুলা তৈরি হবে সেই যৌগগুলাকেই কিন্তু আমরা যে দেখাচ্ছিলাম যে আমরা যৌগ হিসাবে পেয়ে যাই। আচ্ছা, রাহাত মনে হয় হাত উঠায় রাখতো, রাহাত বলো। ভাই যে দ্বিতীয় নাম্বার বিক্রিয়া, হাইড্রোজেন ছিল আর ক্লোরিন ছিল, এই কারণে হাইড্রোজেনটা মানে সে ক্লোরিনটাকে টেনে নিল, বা সেই মানে সরি ক্লোরিন হাইড্রোজেনটাকে টেনে নিল। যদি এখানে হাইড্রোজেনের জায়গায় অন্য কোনো কিছু থাকতো এবং হাইড্রোজেন উপস্থিত থাকতো, তাহলে কোনটাকে নিত? আর হচ্ছে হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো কিছু থাকলে তাহলে নিতে পারতো কিনা? হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছুকে সে নিতে পারবে, কিন্তু অন্য কিছু থাকলে তখন আবার তোমাকে চেক করতে হবে যে ধরো এখন যে ফ্রি রেডিক্যালটা আছে, এই ফ্রি রেডিক্যালটা দিয়ে তুমি অ্যাটাক করতেছো নাকি তার থেকে শক্তিশালী বা তার থেকে দুর্বল কোনো ফ্রি রেডিক্যাল নিয়ে তুমি অ্যাটাক করতেছো, তার উপর ভিত্তি করে হচ্ছে এই বিক্রিয়াটার অ্যান্সার চেঞ্জ হবে। যেমন একটু পরেই তো দেখবা যে সে আরো কিছু জিনিসপত্রকে ধরো একের পর এক অ্যাটাক করতে থাকবে, বুঝছো? তো এটা আসলে ততক্ষণ পর্যন্ত অ্যাটাক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার এরকম দুর্বল কোন একটা কণাকে সরাই দিয়ে তার জায়গায় নিজের এসে বসার আসলে সুযোগ আছে বা বন্ধনগুলো ভেঙে দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা হচ্ছে চলতে থাকবে। অতএব এটা শুধু হাইড্রোজেনের জন্য সত্য ব্যাপারটা এরকম না, এটা এক এক যৌগে এক এক রকম পরমাণু সবার জন্য এটা সত্য, যে কোনো পরমাণুকে কোনো পরমাণু অ্যাটাক করতে পারবে। কিন্তু এটাও সত্য, এই যে তুমি এখানে বন্ধনটা ভাঙছো, মানে তোমাকে চিন্তা করতে হবে কোন জিনিসগুলি। এখানে যদি হাইড্রোজেন ছাড়া অন্য একটা পরমাণু থাকে, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন আর কার্বনের সাথে ধরো অন্য একটা পরমাণুর বন্ধন, এই বন্ধনগুলোর শক্তি তো দৃঢ়তা তো একই রকম হবে না। তো বন্ধনের দৃঢ়তা যদি বেশি হয় তাহলে এই বন্ধনটা ভাঙতে কষ্ট হবে। তো তুমি দেখবা যে দুর্বল বন্ধন হলে যত তাড়াতাড়ি বিক্রিয়া হইতো, একটা বন্ধন যদি শক্তিশালী হয় তখন এই বিক্রিয়াটার গতি কমে আসবে, আগের থেকে স্লোলি প্রোডাক্ট তৈরি করবে। এই জিনিসগুলো এখনো আগের মতোই থাকবে, এখানে চিন্তা ভাবনা কোনো পরিবর্তন নাই। আবার ক্লোরিনের রেডিক্যাল যতটুকু সক্রিয়, যদি তুমি ফ্লোরিন নাও সেটা রেডিক্যাল কি একই রকম সক্রিয় কিনা সেটা দেখতে হবে। যদি আগেটা থেকে বেশি সক্রিয় হয় দ্রুত বিক্রিয়া হবে, যদি দুর্বল হয় তাহলে কম বিক্রিয়া হবে। এই ধরনের কমন যে কেমিক্যাল কনসেপ্ট গুলি আছে সেগুলা একইভাবে প্রযোজ্য হবে আর কি, বুঝছো কাহিনী? জি ভাই। ঠিক আছে, দেখো আর কারো কোনো প্রশ্ন আপাতত আছে কিনা, থাকলে একবারে বলে ফেলো। আচ্ছা, আমাকে তো লিখে পাঠাইছো, বক্তা একটা কোশ্চেন লিখে পাঠাইছো যে ক্লোরিন রেডিক্যাল তো দুইটা হয়েছে, একটা হাইড্রোজেনকে নিয়ে গেল, বাকিটা মিথাইলে চলে যাবে কিনা, তাহলে তো ফার্দার রিয়াকশন হওয়ার কথা না। না, তুমি যেভাবে চিন্তা করতেছো ঘটনাটা বোধহয় এরকম না। প্রথম কথা, একটা জারের মধ্যে কি তোমার মনে হয় তুমি একটা মাত্র মিথেন কণা আর একটা মাত্র ক্লোরিন কণা নিছো? ফার্স্ট থিং হচ্ছে এটা, তা তো না। তোমার কাছে তো মিথেন ধরো এখানে মিলিয়নস অফ পার্টিকেল, ক্লোরিনও মিলিয়নস অফ পার্টিকেল আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যদি এটা নিয়ে তোমার কোনো কনফিউশন থেকে থাকে। দ্বিতীয়ত হচ্ছে
এটা সত্য যে হাইড্রোজেন ক্লোরিন চলে গেল, HCl তৈরি হলো, একটা রেডিকেল রয়ে গেল, এই রেডিকেলটা মিথাইলকে অ্যাটাক করতেই পারে, কোনো সমস্যা নাই, করতেই পারে। কিন্তু ওইটা করলে বিক্রিয়া থেমে যাবে বা শেষ হয়ে যাবে ওরকম তো কিছু না, অন্য একটা ক্লোরিন রেডিকেল ততক্ষণে ভাঙে আরো ফ্রি রেডিকেল তৈরি করতেছে না, সেটা তো তখন যে উৎপন্ন মিথাইল ক্লোরাইড সেটাকে আবার অ্যাটাক করতেই পারবে। মুক্তি কি বুঝছো? তো এগুলি হচ্ছে এখানে আমরা যে বিক্রিয়াটা লিখতেছি এগুলো হচ্ছে পিওর চেইন বিক্রিয়া। তোমরা তো চেইন বিক্রিয়ার নাম শুনছো। এই ফ্রি রেডিকেল মেথডে যে বিক্রিয়াগুলো হয় এগুলো হচ্ছে একেবারে পিওর চেইন বিক্রিয়া। চেইন বিক্রিয়াকে ডিসকাস করে, এগুলো যদি আমাদের এইচএসসি টপিক না, জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি যে চেইন বিক্রিয়াকে বোঝার কয়েকটা লেয়ার আছে। যেমন প্রথম লেয়ারটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়েশন ফেজ বা সূচনা ধাপ। এই বিক্রিয়ার ক্ষেত্রে এইটা হচ্ছে সেই ইনিশিয়েশন ফেজ, এই যে প্রথম ধাপটা, যে ক্লোরিন ভেঙে যখন ফ্রি রেডিকেল তৈরি হলো তখন থেকে এই বিক্রিয়াটা শুরু হলো আর কি, মানে এখান থেকে যাবতীয় সব কার্যক্রম শুরু। এরপর দেখো রিপিটেশন, একই ঘটনা বারবার ঘটতেছে, একটা করে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, অন্য কাউকে অ্যাটাক করতেছে, একটা যৌগ তৈরি হচ্ছে, সেই যৌগ একটু পরে আবার আক্রান্ত হচ্ছে। তো মাঝখানে এই ধাপগুলোতে আসলে রিপিটেশন হয়, রিকারিং একই জিনিস বারবার ঘুরে ফিরে হইতে থাকে। এই স্টেপ গুলাকে বলে হচ্ছে বিস্তারণ ধাপ বা হচ্ছে প্রোপাগেশন ফেজ। ইনিশিয়েশনের পরে এই প্রোপাগেশনের ধাপটা চলতে থাকে, এখানে যেটা বললাম একই ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকে। আর ফাইনাল ফেজটাকে বলা হয় টার্মিনেশন ফেজ। আমরা এখনো টার্মিনেশন ফেজটা এই বিক্রিয়ার জন্য লিখি নাই, আমরা তোমাকে জাস্ট দেখাচ্ছিলাম যে যে এইভাবে জায়গায় জায়গায় যৌগ তৈরি হয়, এরপরে রেডিকেল আবার এই যৌগটাকে অ্যাটাক করবে, আবার একটা হাইড্রোজেন ভাঙবে, আবার একটা ফ্রি রেডিকেল তৈরি হবে, আবার 2 স্টেপ বিক্রিয়া করলে তুমি CH2Cl2 পেয়ে যাবা, আবার এটা 3-4 ধাপ ধরে ভাঙবে। তো মাঝখানে তোমাকে 20-25টা বিক্রিয়া লিখতে হবে, পুরাটা লেখার দরকার নাই, এরকম একটা স্টেজ লিখে তুমি এরকম ডট ডট দিয়ে রাখলেও হবে, সবাই জানে আর কি যে এখানে একই রকম রিঅ্যাকশন বারবার হইতে থাকবে। আর টার্মিনেশন ফেজ মানে হচ্ছে এই যে এতগুলা ধাপ কমপ্লিট করতে যে যে দেখতেছো বিভিন্ন ধাপে বিভিন্ন রকমের ফ্রি রেডিকেল তৈরি হয়ে আছে, এই যখন মূল যৌগগুলা সব তৈরি হয়ে যায় এই টার্মিনেশন ফেজ বা সমাপ্তি ধাপে এসে যত জায়গায় যত ফ্রি রেডিকেল রয়ে গেছিল তারা তখন নিজেরা সংযুক্ত হইতে থাকে। তো তখন এলোপাথারি যে যেভাবে পারে ফ্রি রেডিকেল গুলো নিজেরা যুক্ত হয়ে স্থিতিশীল যৌগ গঠন করে ফেলে, মানে বিক্রিয়াটা শেষ করে দেয় আর কি। যেমন এখানে তুমি জাস্ট এক্সাম্পলের খাতিরে যদি বলি যে ধরো তুমি মিথাইলে একটা ফ্রি রেডিকেল ছিল, তোমার আরেকটা মিথাইলে ফ্রি রেডিকেল ছিল, এরকম 2টা রেডিকেল মিলে ইথেন তৈরি করে ফেলবে। ধরো ক্লোরিনের রেডিকেল ছিল আর একটা ক্লোরিনের রেডিকেল ছিল, এরা মিলে ক্লোরিন তৈরি করে ফেলবে। এরকম যত রকম কানেকশন পসিবল আর কি, সোজা কথায় ফ্রি রেডিকেল গুলো নিজেরা যুক্ত হয়ে তখন আসলে বিভিন্ন যৌগ তৈরি করে ফেলবে। আলটিমেটলি এই বিক্রিয়াটা এইভাবে কমপ্লিট হবে। দেখো বোঝা গেল কিনা মূল কাহিনী। এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 3 কিভাবে এই বিক্রিয়াটা হয়, এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে এই স্টেপ গুলা প্রথমে তোমাদেরকে দেখাইতে হবে। যে প্রথমে হোমোলাইটিক ফিশন হয়, ফ্রি রেডিকেল তৈরি হয়, ফ্রি রেডিকেল হচ্ছে মিথেনকে অ্যাটাক করে, জায়গায় জায়গায় বন্ড গুলো ভাঙে, এবং ফাইনালি সব উচ্ছিষ্ট অংশ যেই রেডিকেল গুলো রয়ে গেছিল তারা সব কানেক্ট হয়ে হয়ে ফাইনালি এই যৌগটাকে হচ্ছে কমপ্লিট করে, রিঅ্যাকশনটাকে কমপ্লিট করে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা। তো 3 নাম্বার ফেজটা আমরা শেষ করে রাখলাম, এটা যেহেতু বড়, আর 1 আর 2 আর আজকে আমরা টাচ করব না। 3 হচ্ছে তোমরা বাসায় একটু দেখো, সবাই বই টই থাকলে বই টই থেকেও দেখতে পারো, ওই যে সূচিপত্রে দেখে নিবা অ্যালকেনের বিক্রিয়া এরকম দেখে টেখে এই অ্যালকেনের এই বিক্রিয়াটুকু দেখে রাখতে পারো, না দেখলেও সমস্যা নেই, এখানে যতটুকু দেখলা সেটা রিভিউ করলেও হবে। আমরা এই ডিসকাশনটার উপর কেন্দ্র করে চেষ্টা করব এই 2টা প্রবলেমকে সলভ করার জন্য, কোশ্চেন 1 আর কোশ্চেন 2। তো তোমাদের আগামী দিন কাজ থাকবে এই লেকচার 11 আজকে ছিল, এইটা দেখে আসা অবশ্যই। আর লেকচার 1 থেকে 4 বা 5 এটা তোমরা নিজেরাই দেখে নিও, যে যে কয়েকটা দিন আমরা বেসিক জিনিসগুলো পড়ছিলাম সেইগুলো সবাই একটু দেখে দেখে রাখবো। এগুলো জানা থাকলে আমরা দেখবা যে খুব সহজে এই কোশ্চেন গুলো অ্যান্সার বের করতে পারবো আর কি, যে কোনটা সক্রিয়, কোনটাতে আগে যৌগ তৈরি হবে, এগুলো বলতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে থাকুক এই নেক্সট পর্যন্ত। ক্লাসটা কবে? আর হ্যাঁ, নেক্সট ক্লাস নিয়েও যে তোমাদেরকে আমি গ্রুপে বলতেছিলাম, আমরা আপাতত হচ্ছে সোমবার বুধবার এই 2টা দিন হচ্ছে একটু ক্লাস করার চেষ্টা করব। টাইম নিয়ে হচ্ছে আমি তোমাদেরকে একটা পোল দিছিলাম, 9টা 9টা 15, মানে আমি এদিক থেকে পজিটিভ, 10-15 মিনিট আগে পরে হলে কোনো প্রবলেম নাই। তো আমি 9টায় বলে দেখলাম যে তোমরা অনেকে আবার হচ্ছে 15-20 মিনিট পর আগে পরে হলে ভালো হয় বলতেছিলা, আবার 9টা 15 হলে মনে হলো কারো কারো আবার হচ্ছে অন্য ক্লাস থাকে, তো আমরা মনে হয় 9টাই কনভেনিয়েন্ট হয় সবার আর কি। তাহলে আমরা সোমবার বুধবার 9টা থেকে হচ্ছে করি, আর ফ্রাইডে স্যাটারডে গুলো বরং রাখি, যে এক্সট্রা ক্লাস টাস লাগলে তখন আমরা ওইগুলা ইউজ করব। আর আমি গ্রুপে তারপর একবার তোমাদেরকে পোস্ট দিয়ে মনে করাই দিব
তো কালকে থেকে তোমার আসলে অক্টোবর শুরু ভালোই হয়েছে, মানে অক্টোবর থেকে আমরা ফ্রাইডে স্যাটারডে না, সোমবার আর বুধবার হচ্ছে ক্লাসগুলো করব। আর আমরা প্রথম একটা দুটা দিন 9টাতেই শুরু করি, বাট তারপর যদি তোমরা মনে করো যে 10 মিনিট আগে বা 10 মিনিট পরে কোনো দিকে গেলে তোমাদের আরেকটু সুবিধা হয়, ওইটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর রেকর্ডেড লেকচার টেকচার বা অন্য যেসব জিনিসপত্র ছিল সেগুলো তো আগের মতোই আছে, তো খুব বেশি প্রবলেম হওয়ার কথা না আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে থাকুক আজকের জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।